হ্যালো ক্লাস 11। ফার্স্ট অফ অল, কেমন আছিস বল? কেমন লাগছে ক্লাস 11? জানি খুব একটা ভালো লাগছে না, এটা জানি, এটা প্র্যাকটিক্যাল একটা জিনিস। তবে আহ, দেখ, সবার প্রথমে না একটা কথা যেটা বলা তোদের কাছে, যে আই এম এক্সট্রিমলি ভেরি সরি যে এতদিন আমি ভিডিও দিতে পারিনি। কেন পারিনি? বিকজ তোরা যেমনটা দেখেছিস, চ্যানেলের সাথে যারা জুড়ে আছিস তারা জানিস যে এই কদিন ধরে আমি বেশ মানে খালি তোদের যে লোয়ার ক্লাসগুলো আছে, 8, 9, 10, এদের ভিডিও আপলোড করছি। অ্যান্ড তোদের কোনো ভিডিও আপলোড করা হয়নি। এই কারণে করা হয়নি বিকজ মাঝে পড়ে আমার একটু অসুবিধা হয়ে গিয়েছিল, 8, 9 এর যে কাজগুলোকে আছে সেগুলো একটু পেন্ডিং পড়ে গিয়েছিল ক্লাসগুলো। তো সেই জন্য ওদের ভিডিওগুলোকে একটু তাড়াতাড়ি বেসিসে কমপ্লিট করতে হলো। বাট এটা জানি যে হ্যাঁ, তোদের সঙ্গে একটু ভুল হয়ে গেছে। এবার যারা ক্লাসগুলোকে রেগুলার ফলো করছিস তারা বুঝতে পারবি যে কি ঘটনাটা ঘটেছে, আমরা একটু ভিডিওটা বহু লেটে এসে গেছে। বাট যারা ফার্স্ট টাইম দেখছিস তারা হয়তো অতটা বুঝতে পারবি না যে অ্যাকচুয়ালি ঘটনাটা কি, কেন এই সরিটা বলা। তো যাই হোক না কেন, এবার থেকে আমি ঠিক করে রেখে দিয়েছি যে তোদের প্রতি ওয়েডনেসডে, ওকে, আর স্যাটারডে এটা আছে, এটাতে আমি ভিডিওটাকে আপলোড করে রেখে দেবো। ওকে। তো মানে এই প্রতিদিন, মানে সপ্তাহে বলতে গেলে দুটো দিন তোদের ক্লাস হয়ে যাবে, আর এবার থেকে রেগুলার বেসিসেই হবে। একটু মাঝে অসুবিধা হয়ে গিয়েছিল, এক্সট্রিমলি ভেরি সরি ফর দ্যাট। এবার আজকে তোদের কিছু কথা বলার আছে। আমি আমার অফলাইনে যে স্টুডেন্টস গুলো আছে তাদের সঙ্গে কথা বলতে গিয়ে বেশ তাদের সবাইকার মধ্যে একটা কমন কনসার্ন দেখছি। আশা করি তোরা যারা ভিডিওটা দেখছিস তোরাও হয়তো এই সেম প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছিস। আমার যারা অফলাইন স্টুডেন্টস রয়েছে তারা আমাকে সবাই একটা জিনিস বলে রেখে দিচ্ছে, যে দাদা, ক্লাস 11 হচ্ছে না। লিটারালি ক্লাস 11 হচ্ছে না, বিশেষ করে যারা সায়েন্স নিয়েছিস। তো তারা আমাকে বলে রেখে দিয়েছে যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস বা বায়ো কিচ্ছু তাদের মাথায় ঢুকছে না। কিচ্ছু না, মনে হচ্ছে এই কেন নিলাম সায়েন্সটাকে, নিয়ে নিয়ে তো ভুল করে রেখে দিয়েছি। দেখ, অ্যাকচুয়ালি একটা কথা বলি, এটা খুব কমন একটা ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ, আমি এই জানি সবাই এই কথা বলে, বাট আমি কেন বলছি শোন, আমার মানে অ্যান্সার একটু আলাদা হবে, একটু ভালোভাবে শুনবি। এটা খুব কমন একটা ব্যাপার রে। কারণ কি বলতো, আমরা যখন ক্লাস 10 পর্যন্ত যে ম্যাথসটা করে রেখে দিয়েছি না, সেগুলো সত্যি খুব ইজিলি, মানে ইজি ম্যাথস ছিল অ্যাকচুয়ালি বলতে গেলে। আর কেন জানি না আমাদের বোর্ডসও এরকম ভাবে ম্যাথসগুলোকে ডিফাইন করে রেখে দিয়েছে, না সিলেবাসটাকে এমনভাবে ডিফাইন করে রেখে দিয়েছে যে যাতে আমাদের ক্লাস 10 পর্যন্ত ম্যাথস খুব ইজি লাগে এরকম ভাবে। বাট ক্লাস 10 থেকে যখন 11-এ আমরা ম্যাথস করতে আসি, তখন সেটা সত্যি খুব ডিফিকাল্ট হয়ে যায়, সাংঘাতিক ডিফিকাল্ট হয়ে যায়। মনে হয় এমন একটা জাম্প দিই যে জাম্পটা নেওয়ার ক্ষমতা আমাদের থাকে না। তো আমি তোদেরকে এটা আমি অন্য একটা ভিডিওতেও বলেছি, প্র্যাকটিক্যালি আমিও বলছি। যখন আমি ফার্স্ট টাইম 11-এ ভর্তি হই না, তখন আমার মনে হয়েছিল যে আমি কুইট করে দেবো। হ্যাঁ, লিটারালি মনে হয়েছিল যে সায়েন্স আমার জন্য হবে না। তো আমারও একজন টিচার ছিলেন, বাড়িতে বাবা মা ছিলেন, তারা আমাকে বুঝিয়ে রেখে দিয়েছিলেন যে করে তো দেখ, তারপর হচ্ছে না হয় না হবে, তখন তুই স্ট্রিম চেঞ্জ করে রেখে দিবি, মানে একবার ট্রাই তো করে দেখ, ট্রাই করতে ক্ষতি কি আছে। তো আমি ট্রাই করেছিলাম। বিশ্বাস করবি না, আমার 11-এর রেজাল্ট একেবারে জঘন্য হয়েছিল। আর জঘন্য মানে যতটা তুই জঘন্য ভাবতে পারিস তার চেয়েও খুব জঘন্য হয়েছিল আমার 11 রেজাল্ট। তো এবার কিন্তু যখন 12-এ যখন দিলাম না, কারণ 11টা আমার সত্যি, 11টা দেখ, আমি যখন ক্লাস 11-এ উঠে আমরা প্রচন্ড নতুন স্কুল ছিল, বন্ধু বান্ধবদের সঙ্গে প্রচন্ড আড্ডা মেরেছি, মস্তি করেছি এরকম ভাবে। তো সেটাও একটা ফ্যাক্টর, নাম্বার কমে যাওয়ার জন্য। বাট যখন 12-এ উঠলাম, তখন না বিষয়টার সঙ্গে একটা হ্যাবিচুয়েটেড হয়ে গিয়েছিলাম, মানে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম যে আর মানে সাবজেক্ট গুলো অতটা হন্ট করতো না, যেটা কিনা ওরা ক্লাস 11 আমাকে হন্ট করে এসছে। রাত্রিবেলা ঘুম হতো না, জানিস, এরকম ভাবে যে আমার খালি খালি মনে হতো যে আমার হচ্ছে না। হয়তো এটা তোরাও ফিল করে দেখেছিস, যে হয়তো আমার খালি খালি মনে হচ্ছে যে আমার মানে ব্যাচের যারা স্টুডেন্টরা আছে তারা হয়তো সব বুঝে যাচ্ছে, আমি বুঝতে পারছি না কেন। আমি তো আগে স্কুলেও টপ করে এসেছি, ভালোই তো মার্কস পেয়ে এসেছি, ওরা বুঝতে পারছে, আমি কেন বুঝতে পারছি না, এরকম ভাবে। তো এইটাকে বলা হয় ফোমো, এক ধরনের ফোবিয়া বলতে গেলে, যেখানে তোর মনে হয়, এটা পিয়ার প্রেশারও বলতে পারিস, যে আমার মনে হয় যে পাশের যে আছে ছেলেটা আছে, বা পাশের যে মেয়েটা আছে, বা আমার যে পাশের যে ক্লাসমেট আছে, সে হচ্ছে জিনিসটাকে খুব ইজিলি বুঝে যাচ্ছে, বাট আমি বুঝতে পারছি না, কোথাও একটা ল্যাক করে রেখে দিচ্ছি। তো যদি এরকম তোদের সাথে ফিল হয় এরকম কারোর, তাহলে জানবি যে এটা খুব খুবই কমন একটা ব্যাপার, খুবই কমন একটা ব্যাপার। তো এইটাকে হচ্ছে, এই জিনিসটাকে কি করে ওভারকাম করব? জিনিসটাকে ওভারকাম করতে গেলে একমাত্র উপায়টা রয়েছে যে বারবার যা, বারবার ভিডিওস গুলোকে দেখ। কেন আমি অনলাইনে ভিডিওস গুলোকে প্রোভাইড করছি জানিস? যাতে এই জিনিসটাকে তোরা বারবার দেখতে পারিস তুই। এবার অনেকে বলতে পারে, দাদা তুমি তো মিথ্যে কথা বলছো, তুমি তো ইউটিউবে কেরিয়ার কেরিয়ার করবে বলে তুমি এই ভিডিওগুলোকে দিয়ে রেখে দিচ্ছ। হ্যাঁ, অবভিয়াসলি সেটাও একটা রিজন। কিন্তু ব্যাপারটা দেখ, একটা জিনিস বলি, 11-12 কে 11-12 কে ঘিরে কোর্স তৈরি করা, বা 11-12 কে ঘিরে ভিডিওটা দেওয়াটা না, আমি সব এমনি নর্মাল বলে রেখে দিতে,
যে কোনো এডুকেটর বা যে কোনো টিউটারের পক্ষে 11-12 ভিডিও দেওয়াটা একটু মানে হার্ড কাজ হয়ে যায়, বা একটু হার্ড কাজ এই কারণে হয়ে যায় বিকজ সে সেই সেম টাইম এফোর্ট করে রেখে দিয়ে ক্লাস 8 বা 9-এর হচ্ছে তোর, বা 10-এরও বলিস, 3-4টে ভিডিও ওই একই টাইম স্লটে বানিয়ে ফেলতে পারে, যে টাইমটা সে খালি একটা ক্লাস 11-এর ভিডিও বানাতে হয়। আর আমি তোকে ফার্স্ট ডেতেও প্রমিস করে রেখে দিয়েছিলাম যে আমি ক্লাস 11-এর ম্যাথস এমনভাবে করাবো, একেবারে গ্রাস রুট লেভেল থেকে করাবো, যেখান থেকে মানে তোর বুঝতে আর কোনো অসুবিধা হবে না। তো শুধু আমার সাবজেক্টে কেন, এছাড়াও তুই অন্য জায়গা থেকেও করতে পারিস। তোর যদি ফিজিক্স ওয়ালা ক্লাস ভালো লাগে তুই ফিজিক্স ওয়ালা থেকে করতে পারিস। তোর যদি নেক্সট টপার্স, ওদের জানি না ক্লাস 11-12 আছে কিনা, বাট ওদের যদি ক্লাস 11-12 থাকে তুই ওখান থেকে করতে পারিস। বিভিন্ন বহু প্ল্যাটফর্ম রয়েছে, ম্যাগনেট ব্রেন্স বলে আর একটা প্ল্যাটফর্ম রয়েছে, সেখান থেকেও করতে পারিস। এমনকি বহু অফলাইন টিচার্সও রয়েছেন যারা হচ্ছে সাংঘাতিক লেভেলে পড়ানো এরকম ভাবে, তুই যেখান থেকে ইচ্ছা সেখান থেকে করতে পারিস, বাট কর। প্রবলেমটা হচ্ছে এই যে তুই যে প্রবলেমটা ফেস করছিস না, যে আমার হচ্ছে না বা এই জিনিসটা, এটা হবে না, এটা একবারে হবে না। একবারে যদি হয়ে যেত তাহলে তো হয়েই যেত, এটা একবারে আসবে না রে। যে ছেলেটা, আমি তোকে আজকে বলে রেখে দিচ্ছি, যে ছেলেটা ক্লাস 11-এ আজকে তোকে ভেবে রেখে দিয়েছিল যে সে কুইট করে দেবে, সেই কিন্তু আজকে তোকে ক্লাস 11-এর পড়া পড়াতে আসছে। আমি আমি এটাকে নিজেকে মানে প্রাউড ফিল করছি না, বাট এই জায়গাটাতে আমি কি করে পৌঁছেছি আমি সেটা তোকে বলে রেখে দিচ্ছি। আমিও বহু সাবজেক্ট রয়েছে, এমন তো চ্যাপ্টার রয়েছে, যেমন দেখবি আমাদের এখানে পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন বলে একটা চ্যাপ্টার রয়েছে, প্রবাবিলিটি বলে একটা চ্যাপ্টার রয়েছে, তুই বললে বিশ্বাস করবি না যে এই দুটো চ্যাপ্টার আমি 11-12-এ পড়িনি। আমি পড়িনি, আমার ভালো লাগতো না পারমুটেশন কম্বিনেশন অ্যান্ড প্রবাবিলিটি পড়তে। অনেকের হয়তো ভালো লাগতো, আমার লাগতো না, পার্সোনাল চয়েস রয়েছে এরকম ভাবে। তো কিন্তু তখন করিনি, পরবর্তীকালে অসুবিধা হয়েছে, বাট আজকের আমি ওভারকাম করে গিয়েছি। বলে না যে একটা জিনিস জানিস তো, যে ফিয়ার ফ্যাক্টর বলে যে জিনিসটা থাকে, যেদিন এই ফিয়ার ফ্যাক্টর জিনিসটাকে ওভারকাম করতে পারবি সেদিন দেখবি সব কিছু না অ্যাচিভ করাটা ইজি হয়ে যায় এরকম ভাবে। মানে ভয়ের জায়গাটাকে যেদিন কাটিয়ে উঠতে পারবি। তো তোদের সবাইকে বলে রেখে দিচ্ছি, যে সাবজেক্ট হোক না কেন বা যে চ্যাপ্টারটা হোক না কেন, সেটা যদি ওয়ান গোতে বুঝতে না পারিস, গিভ ইট টাইম, এটাকে টাইম দে, টাইম দিয়ে আবার কর। অ্যান্ড দেখবি বারবার করতে 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 প্রত্যেকবারই নতুন কিছু শিখতে পারবি, এবং নতুন কিছু যতক্ষণে শিখবি ততক্ষণে দেখবি আস্তে আস্তে চ্যাপ্টারটা তোর গ্র্যাপসে আসতে শুরু হয়ে গেছে, ওকে, বা হাতের মুঠোয় আসতে শুরু হয়ে গেছে। তো কি বললাম, সামারি কি, সামারি হচ্ছে যে চ্যাপ্টার দেখেই বা যে সাবজেক্ট থেকেই ভয় পাস না কেন, ভয় পাওয়াটা খুব ন্যাচারাল একটা জিনিস, কিন্তু ভয় পেয়ে কুইট করবি না, ওকে, কুইট করবি না, থেকে যাবি। যে মানে এরকম একটা অ্যাটিটিউড রাখবি যে আমি শেষ পর্যন্ত দেখে যাবো, তারপর যা হয় হবে, আমি শেষ পর্যন্ত দেখবো। যে মানে এই ক্যাপাবিলিটি আমার মধ্যে আছে, যে আমি মানে আমি খালি বলছি ওই কনসিস্টেন্সি বা ওই ক্যাপাবিলিটিটা তৈরি কর, যে আমি শেষ পর্যন্ত লড়ে যাবো, আমি শেষ পর্যন্ত দেখে যাবো, তারপর যা হয় হবে। তো খালি আমার কথা শুনে এই কাজটুকু করে রেখে দে, অ্যান্ড তারপর দেখবি অটোমেটিক্যালি সব জিনিসগুলো নিজের ওয়েতে সেটেল হয়ে গেছে, ওকে। তো যাই হোক, আজকের মোটামুটি এই পর্যন্ত। এছাড়াও যদি তোর মনে হয় যে কোনো রকম এছাড়া কোনো প্রবলেম ফেস করছিস, অনেকে থাকে এরকম একটা জিনিস যে সে ইমোশনাল কিছু প্রবলেম ফেল করে, প্রবলেম হচ্ছে তোর ফিল করছে, বা কেউ ধর মেন্টাল কোনো একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে, তো মনে রাখবি যদি এরকম কিছুই হয়ে থাকে এরকম ভাবে, বা দেখ ফাইন্যান্সিয়াল দিকটাতে আমি এক্ষুনি ফাইন্যান্সিয়াল জিনিসটা বলতে পারবো না, বিকজ ফিনান্সিয়ালি আমিও অতটা এখন স্ট্রং পজিশনে নেই যে তোকে ফিনান্সিয়ালি হেল্প করতে পারবো কিনা। তবে এই যে ইমোশনাল অ্যান্ড মেন্টালি যে জিনিসটা ব্যাপারটা আছে, এটার জন্য যদি তোর কখনো মনে হয় যে আমি কিছু বুঝে উঠতে পারছি না, আমার একটু গাইডেন্স লাগবে, তো তুই হচ্ছে আমাকে রিচ আউট করতে পারিস। কিভাবে রিচ আউট করবি, হয় এই ভিডিওর কমেন্ট সেকশনে বলতে পারিস যে দাদা আমার এরকম ভাবে তুমি যদি বলে দাও তো আমার একটু বেটার হয়, বা আদারওয়াইজ তুই আমার যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ, যার লিঙ্ক কিনা তুই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবি, সেখান থেকে গিয়েও আমাকে মেসেজ করতে পারিস যে দাদা বা এই জায়গাটা কিভাবে করব, যদি মনে হয় যে আমি তো সলিউশনটাকে করতে পারি বলে, বা যদি এমনি নর্মালও কথা বলতে হয় তাও বলতে পারিস আমার সাথে। হ্যাঁ দেখ, আমি এরকমভাবে কিছু প্রমোট করছি না, আমি কোনো কোর্স প্রমোট করবো না, কিছু না। তবে যদি প্রবলেম ফেস করে থাকিস তো আমাকে এরকমভাবে জানাতে পারিস, আমি সেগুলোকে দেখে রেখে দেবো। আমি এই ইনিশিয়েটিভটা এই কারণেই নিয়েছি, কারণ বহু স্টুডেন্ট রয়েছে যারা মেন্টালি প্রেশারটাকে বুঝতে পারে, বাট তারা বাবা মার সঙ্গে শেয়ার করতে পারছে না, বা অন্য কারোর সাথে শেয়ার করতে পারছে না। তো মানে আমি বলতে গেলে যে ইউ ক্যান শেয়ার উইথ মি, আমার সাথে শেয়ার করতে পারিস, ওকে। তো যাই হোক, যতটা আমার তরফ থেকে বলার বললাম। এবার ফাইনালি একটা কথা, যে লেগে থাক, যেটাকে পাতি বাংলা ভাষা বলা হয়, যে লেগে থাক এরকম ভাবে কনসিস্টেন্সির সাথে লেগে থাক, দেখবি এক সময় না এক সময় পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, ওকে। তো যাই হোক, আজকের আমরা যেটা করব সেটা হচ্ছে তোদের এনসিইআরটির থার্ড চ্যাপ্টার, দ্যাট ইজ ট্রিগোনোমেট্রিক ফাংশনস, ওকে। তো ট্রিগোনোমেট্রিক ফাংশনস যেটা হবে, দেখবি এই চ্যাপ্টারটা সম্পর্কে একটা জিনিস বলে রেখে থাকি, এই চ্যাপ্টারটাতে না, এই চ্যাপ্টারটাকে বহু লোকে ভয় পায়, কেন বলতো?
ভয় পাই এই কারণে বিকজ এখানে প্রচুর ফর্মুলাস রয়েছে। এই চ্যাপ্টারটা মানে এতগুলো ফর্মুলাস রয়েছে না, 20 থেকে 25টা ফর্মুলাস রয়েছে যদি কম করেও বলি এরকম ভাবে। তো বলবি এতগুলো ফর্মুলা কি মুখস্থ করতে হবে? এক প্রকার বলতে গেলে হ্যাঁ। আমি এরকম ভাবে বলে রেখে দেবো না যে মুখস্থ করতে হবে না বলে, বাট একটা জিনিস আমি যেটা বলে রেখে দিয়েছিলাম যে এই ফর্মুলাগুলোকে কিভাবে করবি বা কিভাবে মনে রাখবি সেই টিপ অ্যান্ড ট্রিক্স গুলো আমি তোকে বলে রেখে দেবো, কোথা থেকে আসছে বলে রেখে দেবো, টিপ অ্যান্ড ট্রিক্স সবই বলে রেখে দেবো। তবে এইটার কোনো বিকল্প নেই কিন্তু ভাই, তোকে কিন্তু লিখে লিখে প্র্যাকটিস করে করে ওগুলোকে মুখস্থ করতে হবে। ওকে ভাই বা বোন যেই আছিস না কেন, তো এটাকে কিন্তু করতে হবে। হ্যাঁ, তো আমি তোকে বলে রেখে দিচ্ছি যে কিভাবে ডিরাইভ হবে, কিভাবে সবকিছু করতে হবে। আমি সব কিছু বলে রেখে দেবো, বাট ইউ হ্যাভ টু প্র্যাকটিস ফ্রম ইউর এন্ড। ওকে, ক্লিয়ার? আচ্ছা, সবার প্রথমে না ট্রিগোনোমেট্রিক ফাংশনস করতে গেলে যেটা আমার বলাটা একটা জরুরি, মানে আমরা এই জিনিসটাকে ভুলে গেছি। একটু হিস্ট্রি শোন, একটু হিস্ট্রি বলবো। ধর 5 মিনিট, অলরেডি 10 মিনিট হয়ে গেছে, সরি তোদের ক্লাস তখন স্টার্ট হয়নি, বাট একটু শুনে রেখে দে, এটা একটা মজার জিনিস এরকম ভাবে। আজকে ট্রিগোনোমেট্রির যে ফিল্ডটা আছে না, ট্রিগোনোমেট্রি ফিল্ড বিশাল বড় ফিল্ড। যদি কেউ ভবিষ্যতে ম্যাথস নিয়ে পড়তে চাস তখন বুঝতে পারবি ট্রিগোনোমেট্রি কতটা অবদান রাখে আর কি, মানে কতটা ইম্প্যাক্ট রাখে আমাদের মানে ফিউচার স্টাডিজে এরকম ভাবে, বা ম্যাথামেটিক্সের ফিল্ডে ট্রিগোনোমেট্রি কতটা ইম্পর্টেন্স আছে। ফিজিক্সের সঙ্গে রিলেটেড, এমন ট্রিগোনোমেট্রি না থাকলে তো আমরা কোনো স্পেস মিশনও করতে পারতাম না। পরবর্তীকালে বুঝতে পারবি যে কি কাজে এটা অ্যাকচুয়ালি লাগে। কিন্তু সবচেয়ে বড় জিনিস জিনিস কি, যেটা আমাদের এখন কেউ মনে রাখে না এরকম ভাবে, এই যে ট্রিগোনোমেট্রি আছে না, এই ট্রিগোনোমেট্রি বার্থ কোথায় হয়েছিল জানিস? জন্ম তো আমাদের ইন্ডিয়াতে। এটা গর্ব করার বিষয়। এটা সত্যি, মানে আমরা প্রাউড ফিল করি এরকম ভাবে। এই যে ট্রিগোনোমেট্রি আজকে যা নিয়ে এত কাজ হচ্ছে, সেই এই ট্রিগোনোমেট্রির জন্ম কোথায় হয়েছিল জানিস? এই ট্রিগোনোমেট্রির জন্মই হয়েছিল ইন্ডিয়াতে। গ্রিকরা কিন্তু যারা ছিল, গ্রিকরা কিন্তু এই নিয়ে কাজও করছিল, এই ট্রিগোনোমেট্রি নিয়ে ওরাও কাজ করছিল, বাট ওদের যে মেথড ছিল না, সেই মেথডগুলো এতটা সুন্দর মেথড ছিল না যা কিনা আমার ইন্ডিয়াতে ডেভেলপ হয়েছিল। এবার এই ইন্ডিয়ার মেথডগুলো যখন গ্রিকদের কাছে তোর চলে যায়, তখন গ্রিকরা দেখে যে আমরা যে মেথডে তোর এই প্রবলেমগুলোকে সলভ করছিলাম তার চেয়ে ফার বেটার মেথড ইন্ডিয়া ইউজ করে রেখে দিচ্ছে। তো সেই থেকে গ্রিকরা হচ্ছে এই জিনিসটাকে অ্যাপ্লাই করে এবং ওর উপরে আরো কাজ করতে শুরু করে রেখে থাকে। পিথাগোরাসের নাম করেছিস হয়তো, পাইথাগোরাস, যেটার সঙ্গে আমরা ওই আগের ক্লাসে পড়ে রেখে দিয়েছি রে, পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইকুয়ালস টু হাইপোটেনিউস স্কোয়ার। তো সেই পাইথাগোরাসও একজন গ্রিক লোক ছিলেন, কিন্তু তিনি এই ইন্ডিয়ার যে ট্রিগোনোমেট্রির উপরে যে এত কাজ হয়েছে সেটাকে দেখে এতটা পরিমাণে মানে ইনফ্লুয়েন্সড হয়ে গিয়েছিলেন না, তখন তার মনে হয়েছিল যে ইন্ডিয়া হচ্ছে, ইন্ডিয়াতে গডসরা বসবাস করে, যারা হচ্ছে মানে গডসরা থাকে অ্যাকচুয়ালি বলতে গেলে। তো যারা হচ্ছে এই 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 জিনিসটা মানে ডেভেলপ করে রেখে দিয়েছে বলে। নাম শুনেছিস হয়তো, এবার কিছু কিছু লোকের নাম নিয়ে কিরকম ভাবে, কোন কোন ম্যাথামেটিশিয়ান ছিলেন ইন্ডিয়ান এরকম যারা এই কাজটা করে রেখে দিয়েছে, তোর নাম হয়তো শুনে রেখে দিয়েছে। সবার প্রথমে দ্য ওয়ান অ্যান্ড অনলি, যেটাকে তোরা স্পেল করিস ইংলিশ মিডিয়ামের লোকেরা আর্যভট্টা বলে, বাট আমরা বাঙালি আমরা এটাকে বলি আর্যভট্ট। আর্যভট্ট তো ছিলেন, এছাড়াও বহু লোক ছিলেন, যেমন ধর ভাস্কর ছিলেন, ভাস্করাচার্য বলে ভাস্কর যেটাকে বলা হয়ে থাকে, ভাস্করা ছিলেন। তারপর হচ্ছে তোর আরো ধর নাম এরম ভাবে বলতে গেলে ব্রহ্মগুপ্ত বলে একজন ছিলেন, ঠিক আছে? ব্রহ্মগুপ্ত বলে একজন ছিলেন, তারাও এরা হচ্ছে সাংঘাতিক সাংঘাতিক কাজ করে গেছেন আমাদের ট্রিগোনোমেট্রির উপরে। এমনকি ধর আজকে বর্তমানে ট্রিগোনোমেট্রি যখনই আমরা পড়তে যাই তখন সবাই প্রথমে আমাদের মাথায় যে যেটা আসে যে ফাংশনটার নাম সেটা হচ্ছে সাইন ফাংশন, তাই তো? সাইন ফাংশনটার নাম মাথায় আসে। এই সাইন ফাংশনের কথা মানে কে বলে রেখে দিয়েছিল জানিস? আমাদের না সিদ্ধান্ত কাজ বলে কিছু বই আছে, সিদ্ধান্ত, ঠিক আছে? তো গণিত সিদ্ধান্ত এরকম ভাবে সিদ্ধান্ত বলে বই আছে, তো সবার প্রথম এই সাইন ফাংশন ইন্ট্রোডাকশন এখানে হয়। কিন্তু দেখবি মানে যেটা সবচেয়ে দুঃখের বিষয় যে ইউএস যারা রয়েছে বা ওয়েস্টার্ন কালচার যারা রয়েছে, ইউএস কে পার্টিকুলারলি বলাটা উচিত না, ইউকে ইউএস সবাইকে বলতে হবে, ওয়েস্টার্ন যে কালচার বা ইউরোপিয়ান যে কালচারটা আছে তারা কিন্তু আজকে আমাদের ইন্ডিয়ান ম্যাথামেটিশিয়ানসদের মনে রাখতে চায় না, বাট ইন্ডিয়ান ম্যাথামেটিশিয়ানসরা একটা এজে এমন এমন কাজ করে গিয়েছেন না যেগুলো এক্ষুনি আমরা বসে ভাবতেও পর্যন্ত পারি না, ভাবতেও পারিনি। ওকে, তো যাই হোক, এই ছিল আমার কিছু হিস্ট্রির পার্ট। মানে এই জিনিসটাকে নিয়ে সত্যি তোর প্রাউড ফিল করা উচিত যে ভাবতে পারছিস তাহলে আমাদের অ্যানসিস্টার্সরা মানে আমাদের এতটা বেশি পরিমাণে ম্যাথমেটিশিয়ানসদের কাজ করে গিয়েছে, এত ম্যাথসে কাজ করে গিয়েছে, আর আমরা কিনা সেখানে মাত্র ম্যাথসকে ভয় পাবো? কোনো ভয় নেই ভাই বা বোন, তুই একেবারে ভয় পাস না। একবার যদি না বুঝতে পারিস বারবার করতে থাক, ঠিক বুঝতে পেরে যাবি। কোনো রকমের সাপোর্ট দরকার হলে আমাকে ফোন করে ফিনান্সিয়ালটা দিতে পারবো না, সরি, কারণ এক্ষুনি আমি আমি নিজেই সেই পজিশনটাতে ভালো নেই। বাদ বাকি কোনো রকমের যদি সাপোর্ট লাগে ইউ ক্যান রিচ আউট টু মি। ওকে, তো চল আজকে শুরু করা যাক।
এবার ভালোভাবে ক্লাসটাকে দেখবি। এই ক্লাসটাকে করে রাখার পরে আমি এই জিনিসটাকে করে রেখে দিলাম রে, এটা তোরা অন্য কোথাও ডাটা পেয়ে যাবি, বা পরবর্তীকালে লাগলে আমিও একটা টাইম লাইন বানিয়ে দেবো। তো দেখ, শুরু করা যাক আজকে। তো অলরেডি 14-15 মিনিটসের কাছে হয়ে গেছে। তো আশা করি কিছু লোকের ভালো লেগেছে, মানে ভালো লাগারই কথা, বাট কিছু হয়তো কেউ অপেক্ষা করে যাচ্ছে যে কখন ক্লাস শুরু হবে। তো এখান থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে, দেখ একটু লম্বা যাবে। তো দেখ, ট্রিগোনোমেট্রি জিনিসটা আমরা সবাই করে রেখে দিয়েছি। ট্রিগোনোমেট্রিতে লাস্ট ক্লাস পর্যন্ত তোরা কতটা করেছিস, যে লাস্ট ক্লাস পর্যন্ত একটা, মানে ক্লাস 10 পর্যন্ত তোরা করেছিস কি, ক্লাস 10 পর্যন্ত একটা রাইট ট্রায়াঙ্গেল আঁকতিস, রাইট ট্রায়াঙ্গেলে একটা অ্যাকিউট অ্যাঙ্গেল হতো, মানে যেটাকে বাংলায় বলা হয় সূক্ষ্মকোণ, এটাকে বলা হয় অ্যাকিউট অ্যাঙ্গেল হতো। অ্যাকিউট অ্যাঙ্গেলের রেসপেক্টে তোরা সাইন, কস, ট্যান, তারপর হচ্ছে তোর কোসেক, তারপর হচ্ছে সেক, আর কট, এই সমস্তগুলো বার করে রেখে দিয়েছিস। এইবার তৎকালীন দিনে দেখবি একটা জিনিস আমাদের খুব কমন ছিল বলতে কি হচ্ছে, যে থিটার যে ভ্যালুটা হবে, থিটা শুড বি 0 ডিগ্রির চেয়ে হচ্ছে তোর বড় হবে, আর 90 ডিগ্রির চেয়ে ছোট, বা 0 ডিগ্রির চেয়ে বড় বা সমান হবে, বা 90 ডিগ্রির চেয়ে ছোট বা সমান হবে, মানে এই রেঞ্জে বিলং করতে হবে। তো টু বলতে গেলে যে থিটা অ্যাকিউট হতে পারে, বা ম্যাক্স টু ম্যাক্স রাইট অ্যাঙ্গেল হতে পারে। তো আমাদের এটা কন্ডিশন দেওয়া থাকতো। ক্লাস ইলেভেনে উঠে আমরা কি শিখবো বলতো, ক্লাস ইলেভেনে উঠে শিখবো যে থিটার ভ্যালু যদি 90 ডিগ্রির চেয়ে বেশি হয়ে যায়, থিটা যদি 90 ডিগ্রির চেয়ে বেশি হয়ে যায়, মানে অ্যাকিউট অ্যাঙ্গেল যদি না থাকে, যদি অবটিউজ হয়ে যায় বা রিফ্লেক্স হয়ে যায় এরকম ভাবে অ্যাঙ্গেল, তখন সেই ফাংশনস গুলো, এই যে ফাংশনস গুলো আছে, এদের কি চেঞ্জ আছে, সেই চেঞ্জ গুলোকে আমাদের পড়তে হবে। তো কি মেনলি কেন ট্রিগোনোমেট্রি পড়তে হয়, এমটা কি আমাদের, এমটা হচ্ছে ওই একটা, যে আগে পর্যন্ত আমরা থিটার যে কাজ করে এসেছি, থিটাসটা অ্যাকিউট অ্যাঙ্গেল নিয়ে নিয়ে কাজ করে রেখে দিয়েছি, মানে যার ভ্যালু থাকে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে। কিন্তু এইবারে আমরা থিটাকে নিয়ে যে কাজটা করব, সেই থিটাটা হবে 90 ডিগ্রির ওপরে, ঠিক আছে, 90 ডিগ্রির ওপরের থিটা। তো তার উপর কি কি ফাংশন রয়েছে সেটা। তো যাই হোক, বেশি দেরি না করে শুরু করার রেখে দেওয়া যাক যে কিভাবে কাজটা করতে হচ্ছে। সবার প্রথমে আমরা যে কাজটা করব না, সেইটা হয়ে যাবে আমাদের অ্যাঙ্গেল মেজার, ঠিক আছে, হাউ টু মেজার অ্যান অ্যাঙ্গেল। দেখ, যদি কোনো একটা অ্যাঙ্গেল মেজার করতে হয় না, তাহলে কি করতে হয়, যেমন ধর সবার প্রথমে আমি একটা এই লাইন টানলাম, পরের লাইনটাকে খুব ভালোভাবে দেখবি, পরের লাইনটা আমি এখান থেকেই শুরু করছি। যেমন একটা কালিং, এইটা ধর এখান থেকে শুরু করছি, এই পয়েন্ট থেকে, এই পয়েন্ট থেকে ধর লাইনটাকে আমি টেনে রেখে দিয়েছি এইখানটা, এর ওপরে যদি থাকে তাহলে লাইনটা কত হবে, 0 ডিগ্রি। এবার আমি আস্তে আস্তে এরম ভাবে বাড়াচ্ছি, এরম ভাবে বাড়াচ্ছি, বাড়াতে 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 এই যখন চলে আসবে তখন এটা কত হয়ে গেল, 90 ডিগ্রি। তারপর ঘোরাচ্ছি, ঘোরাতে ঘোরাতে যখন এই চলে আসবে তখন এটা কত হলো, 180 ডিগ্রি। তার মানে বুঝতে পারছিস যে আমাদের যখন কোনো একটা অ্যাঙ্গেল ডিফাইন করতে হয়, তার মানে করতে হবে কি, তখন হচ্ছে আমার আগে থেকে একটা জিনিস ডিফাইন থাকতে হবে, যেটাকে বলি আমরা ইনিশিয়াল রে। এবং তার উপর যে জিনিসটাকে নিয়ে আমি ঘোরাচ্ছিলাম এরকম ভাবে, এটাকে বলা হয় টার্মিনাল রে বা ফাইনাল রে। তার পজিশন কোথায় আছে সেই অনুযায়ী আমাদের অ্যাঙ্গেলটাকে এরকম ভাবে মেজার করা হয়, বুঝতে পারছিস। মানে এই যদি থাকলে 0 ডিগ্রি, ধর এখানটা আসলো 15, 30, 60, এভাবে করতে করতে এই 90, তারপর ঘুরে ঘুরে আবার যখন এখানে আসবে তখন হয়ে যাবে সেটা 135, ঠিক আছে। তার মানে বলতে গেলে আমি এরকম ভাবে দেখাচ্ছি, দেখ এই যে ফার্স্ট যে জিনিসটা আছে না, এই যে ফার্স্টের যে লাইনটা, দিস ইজ নোন অ্যাজ ইনিশিয়াল সাইড, কারণ এর বেসিসে আমার অ্যাঙ্গেলটা মাপা হচ্ছে। অ্যান্ড ওপরের এই যে জিনিসটা আছে, এটাকে আমার বলা হয় টার্মিনাল সাইড, ঠিক আছে। তার মানে কে ফিক্স থাকে, আমার ইনিশিয়াল সাইড যেটা থাকে সেটা সবসময় ফিক্স থাকে, ঠিক আছে। অ্যান্ড এরা যে জায়গা থেকে শুরু হয় না, এই যে জায়গাটা, এই যে জায়গাটা, এটাকে ধর ও নাম দিচ্ছি, অ্যান্ড দিস ইজ নোন অ্যাজ ভার্টেক্স, এটাকে কি বলা হয়, ভার্টেক্স। আর মাঝখানে যে অ্যাঙ্গেলটা ফর্ম করে সেটা হচ্ছে থিটা, ঠিক আছে। ওকে, এইবার আরেকটা জিনিস যেখানে আছে শুনবি, ধর আমার ইনিশিয়াল রে এরকম ভাবে আছে, ইনিশিয়াল সাইড বা ইনিশিয়াল রে আমার এরকম ভাবে আছে। আমি এবার অ্যাঙ্গেল তৈরি করতে পারি এরকম ভাবে, এই এই অ্যাঙ্গেল তৈরি করতে পারি, এটা আমার টার্মিনাল রে কোন দিকে যাচ্ছে কি না যাচ্ছে। তো দেখ, টার্মিনাল রে দুটো মুভমেন্ট হতে পারে। আমাদের ক্লক কিভাবে ঘোরে, ক্লক তো এইভাবে ঘোরে, হ্যাঁ কি না, ক্লক তোমার এইভাবে ঘোরে, ঠিক আছে। তো এইভাবে যদি কোনো অ্যাঙ্গেল তৈরি হয়, তাহলে সেই অ্যাঙ্গেলটা হবে আমার নেগেটিভ অ্যাঙ্গেল, ঠিক আছে।
এবার ধর এরই অপোজিট ডিরেকশন, যেটাকে আমাদের ম্যাথসের ভাষায় বলা হয় অ্যান্টি ক্লকওয়াইজ, মানে এরকম ভাবে যদি ক্লক ঘোরে, মানে ব্যাকওয়ার্ডস যদি ক্লক ঘোরে, তখন সেইটাকে বলবো আমরা পজিটিভ ডিরেকশন। মনে রাখবে, ক্লকওয়াইজ যদি আমাদের ঘরে, এটা দেখবি ফিজিক্সেও তোদের ক্লাস করানো হয়, ক্লকওয়াইজ যদি কোনো জিনিস এরকম ভাবে মুভ করে তখন দ্যাট ইজ নোন অ্যাজ নেগেটিভ অ্যাঙ্গেল, ঠিক আছে? আর যেই জিনিসটা আমার অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করবে, মানে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে তার অপোজিট সাইডে যদি মুভ করে, দ্যাট উইল বি নোন অ্যাজ পজিটিভ সাইড, পজিটিভ অ্যাঙ্গেল, এরকম ভাবে, ঠিক আছে? তাহলে আমাকে বল যে এই যে কেসটা ছিল এইখানে, এইটা ছিল আমার ইনিশিয়াল সাইড, ঠিক আছে? আর আমার এইখানটাতে অ্যাঙ্গেল এই ঘুরেছে, এই ঘুরে টার্মিনাল সাইড এখানে গেছে, তাহলে এইখানকার যে থিটাটা সেটা পজিটিভ না নেগেটিভ? এটা হয়ে যাবে আমার পজিটিভ অ্যাঙ্গেল। কেন? কারণ রোটেশন যেটা হয়েছে সেটা হয়েছে এই দিকে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হয়েছে, ঠিক আছে? আর ঠিক উল্টো ভাবে যদি আমি অন্যটা করি এরকম ভাবে, যেমন ধর এই আছে, এটা হচ্ছে আমার ইনিশিয়াল সাইড, অ্যান্ড পরের যেটা আছে সেটা হচ্ছে এখানে শুরু হয়েছিল কিন্তু ঘুরে এই এসছে এইটাতে, তখন এই দিকের যে থিটাটা তৈরি হবে, ধর আমি এর নাম দিয়ে রেখে দিচ্ছি, এইটা হচ্ছে আমার ইনিশিয়াল, এটা হচ্ছে আমার টার্মিনাল। তো এইখানে যে থিটাটা হবে, এই থিটাটা হবে নেগেটিভ। ওকে, কেন নেগেটিভ? বিকজ এখানে আমার হচ্ছে নেগেটিভ অ্যাঙ্গেল, অ্যাকচুয়ালি নেগেটিভ অ্যাঙ্গেল। কেন? কারণ এখানে আমার যে মুভমেন্টটা হয়েছে সেটা ক্লকওয়াইজ মুভমেন্ট হয়েছে, এখানে যে মুভমেন্টটা হয়েছিল সেটা অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট হয়েছিল। ক্লিয়ার? তার মানে এখানে যদি শর্টে লেখা হয় তার মানে কি বলতে হবে, যে অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন যদি হয় তাহলে আমরা সেটাকে বলবো কি পজিটিভ অ্যাঙ্গেল। আর যদি ক্লকওয়াইজ রোটেশন হয়, ঠিক আছে, ক্লকওয়াইজ যদি রোটেশন হয় তাহলে আমরা সেটাকে কি বলবো, নেগেটিভ অ্যাঙ্গেল। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? যদি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হয় তাহলে সেটাকে বলবো আমরা পজিটিভ অ্যাঙ্গেল, যদি ক্লকওয়াইজ রোটেশন হয় উই উইল কল ইট আর নেগেটিভ অ্যাঙ্গেল, ঠিক আছে? আর যেখান থেকে হচ্ছে তোর এবার যখনই আমাদের অ্যাঙ্গেল মাপা হয় না কেন, অ্যাঙ্গেল মেজার করা হয়, তো একটা আমার ইনিশিয়াল সাইড থাকবে এবং তাকে কেন্দ্র করে বা তাকে সেন্টার করে আর একটা, মানে যে ভার্টেক্স, একটা ভার্টেক্সকে সেন্টার করে আর একটা টার্মিনাল সাইড ঘুরবে। এবার সে যদি ক্লকওয়াইজ করে, এই অ্যান্টি ক্লকওয়াইজ করে, তাহলে যে অ্যাঙ্গেলটা সে তৈরি করে রেখে দেবে দ্যাট শুড বি আ পজিটিভ অ্যাঙ্গেল। অ্যান্ড যে যদি সে ক্লকওয়াইজ ঘুরতে শুরু করে রেখে দেয় তো দ্যাট উইল ফর্ম আ নেগেটিভ অ্যাঙ্গেল। ক্লিয়ার এই পর্যন্ত? ওকে, এইবার এইবার হচ্ছে বিভিন্ন টাইপ অফ অ্যাঙ্গেলস, ঠিক আছে? এইখানটাতে আমি বলে রেখে দিই, এটা খুব বাচ্চাদের কাজ, ছোটবেলায় করে রেখে দিয়েছিস বাট লাগে আমাদের। টাইপস অফ অ্যাঙ্গেল, টাইপ অফ টাইপ অফ অ্যাঙ্গেলস বা টাইপস অফ অ্যাঙ্গেলস, একটু হয়ে গেছে, মানে আমাদের তো স্পেলিং মিস্টেক হয়ে গেছে, মাফ কিয়া যায়। পরেরটাতে দেখ কি করে হচ্ছে টাইপস অফ অ্যাঙ্গেল। তো সবার প্রথমে এই জিনিসটা জানিস তো, যে অ্যাকিউট অ্যাঙ্গেল কাকে বলা হয়? অ্যাকিউট অ্যাঙ্গেল বলা হয়ে থাকে 0 ডিগ্রির চেয়ে বড় হবে কোনো একটা অ্যাঙ্গেল, 90 ডিগ্রির চেয়ে ছোট হবে। রাইট অ্যাঙ্গেল কাকে বলা হয়? রাইট অ্যাঙ্গেল বলা হয়ে থাকে যখন 90 ডিগ্রি হবে তখন সেটাকে বলা হয় রাইট অ্যাঙ্গেল, ঠিক আছে? অবটিউস অ্যাঙ্গেল কাকে বলা হয়? অবটিউস অ্যাঙ্গেল বলা হয়ে থাকে 90 ডিগ্রির চেয়ে বড় হবে অ্যান্ড 180 ডিগ্রির চেয়ে ছোট হবে, ঠিক আছে? আর এবার তার পরের যেটাকে আছে সেটাকে বলা হয় রিফ্লেক্স অ্যাঙ্গেল। রিফ্লেক্স অ্যাঙ্গেল মানে কি? 180 ডিগ্রির চেয়ে বড় হবে অ্যান্ড 360 ডিগ্রির চেয়ে ছোট হবে। এই টার্মিনোলজিস গুলো মনে আছে তো? কিরে, টার্মিনোলজিস গুলো কিন্তু মনে থাকা কিন্তু প্রচন্ড পরিমাণে জরুরি, কারণ এই টার্মিনোলজিস গুলো কিন্তু আমাদের এখানে লাগবে। অ্যাকিউট অ্যাঙ্গেল কাকে বলা হয়ে থাকে, রাইট অ্যাঙ্গেল কাকে বলে, অবটিউস কাকে বলে, অ্যান্ড তোর রিফ্লেক্স কাকে বলে। এইবার যদি এটা আমরা ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করি, দেখ এই বরাবর আমি ইনিশিয়াল রে নিলাম, ইনিশিয়াল রে নিলাম, আচ্ছা এটাকে একটু সরাই দাঁড়া, এই বরাবর আমি ইনিশিয়াল রে নিলাম, ফাইনাল রে যখন নিচ্ছি, ফাইনাল রে ধর এইখান থেকে এই 0 থেকে স্টার্ট হয়ে গিয়ে এরকম এরকম থাকছে, তো এটা পুরো অ্যাকিউট রিজিয়ন। যখন এই সোজা হয়ে গেল দিস ইজ রাইট অ্যাঙ্গেল, তারপরে যখন আসছে এসবকে অবটিউস, অ্যান্ড যখন এই চলে আসবে তখন এই অ্যাঙ্গেলটা কত হলো, সেটা হয়ে গেল আমার 180 ডিগ্রিস, তাই তো? 180 ডিগ্রিস। এবার আমাকে বলতে পারবি যে একটা ধর টার্মিনাল সাইড থেকে একটা জিনিস শুরু হয়েছিল, পরের ডায়াগ্রামটা আঁকছি দেখ,
কোন কালি দিয়ে আঁকা যাবে, এটা দিয়ে আঁকছি। ধর এটাই তো ভার্টেক্স ছিল, ধর অ্যাঙ্গেলটা এখান থেকে শুরু হয়েছে, অ্যাঙ্গেল ঘুরছে এরকম ভাবে, অ্যান্টি ক্লকওয়াইজই ঘোরাচ্ছি আমি পজিটিভ রাখার জন্য। ঘোরাতে ঘোরাতে কখন গিয়ে বলতো অ্যাঙ্গেলটা সেম হয়ে যাবে? যখন হচ্ছে সে 360 ডিগ্রি মুভমেন্ট করবে। ভালোভাবে ভাব, এটা ধর এই এই এতটা আসলো 180, তো তো আবার যখন এতটা মুভ করবে 180, আরো 180 কত হলো 360। তার মানে একটা অ্যাঙ্গেল যখন 360 ডিগ্রি মুভ করে তখন সে আবার তার আগের পজিশনে চলে আসে। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? তার মানে একটা অ্যাঙ্গেল যখন 360 ডিগ্রি মুভ করে তখন সে তার আবার আগের পজিশনে চলে আসে, এটা বলা যায়। ঠিক আছে, তো এই কারণে বলা হয়ে থাকে যে আর তখন 360 ডিগ্রি মুভমেন্টটাকে বলা হয় 360 ডিগ্রি রোটেশন, অ্যাকচুয়ালি মুভমেন্ট বলবো না, 360 ডিগ্রি রোটেশন কে কি বলা হয়? 360 রোটেশনকে বলা হয় কমপ্লিট রেভলিউশন। ঠিক আছে, কমপ্লিট রেভলিউশন বলে ডাকা হয়। ঠিক আছে, দাঁড়া, রেভলিউশন। ওকে, তো 360 যখন রোটেট করবে তখন হচ্ছে কমপ্লিট রেভলিউশন, মনে রাখবে, কাজে লাগবে আমাদের। ওকে, এবার দেখ, এইবার হচ্ছে এসব তো হলো অ্যাঙ্গেল কি করে মাপা হলো, যে কখন পজিটিভ অ্যাঙ্গেল হয় কখন নেগেটিভ অ্যাঙ্গেল হয়, এই সমস্ত হলো। এর পরের যেটাতে আসবো আমরা সেটা, যে এই যে অ্যাঙ্গেলগুলো হয় আমাদের সিলেবাসে অ্যাঙ্গেলকে দুভাবে মেজার করতে হবে। ফার্স্ট কি, একটা ডিগ্রিতে মেজার করব, আর একটা আমরা রেডিয়ানে মেজার করব। তো এইটা করতে গেলে কি করতে হয় দেখ, আমি সর্বপ্রথম একটা সার্কেল ড্র করি। ওকে, আমি সর্বপ্রথম একটা সার্কেল ড্র করছি। তো সার্কেল যখন ড্র করে রেখে দিচ্ছি, সার্কেলের বলতো কত ডিগ্রি অ্যাঙ্গেল কভার হয়, দেখ ভালোভাবে। উপরে কত ডিগ্রি অ্যাঙ্গেল হলো, 180 ডিগ্রি। আর নিচেও কত ডিগ্রি অ্যাঙ্গেল কভার হলো, 180 ডিগ্রি। পকিবল টাইপের দেখতে লাগবে না? তো যাই হোক, তো টোটাল একটা সার্কেলের কত কভার করে? সার্কেল কভার করে হচ্ছে 360 ডিগ্রি, তাই তো? তো সেই যে ডিগ্রি, এই যে আমরা মেজার করতাম না এরকম ভাবে, তো এই হচ্ছে সার্কেলের এরকম ভাবে কভারিং চলে আসে, যে একটা সার্কেল কতটা অ্যাঙ্গেল কভার করে, 360 ডিগ্রি অ্যাঙ্গেল কভার করে। এইবার রেডিয়ান জিনিসটা কি, এটা তো ডিগ্রি হয়ে গেল, দিস ইজ ডিগ্রি। রেডিয়ানে বলা হয়ে থাকে, রেডিয়ানে বলা হয়ে থাকে, এই জিনিসটা একবারে বলে রেখে দিই, অনেক থিওরি বইতে দেওয়া আছে তবে লাগবে না। রেডিয়ানে জানবি যে এই 2 পাই ইকুয়ালস টু 360 ডিগ্রি। তার মানে এখান থেকে কি আসলো, এখান থেকে আসলো পাই ইকুয়ালস টু 360 ডিগ্রি ডিভাইডেড বাই 2, অ্যান্ড দ্যাট মিনস 180 ডিগ্রি। ঠিক আছে, তুই বলবি স্যার এখানে তো তিনটে করে লাইন দিয়ে রেখে দিয়েছেন, তিনটে করে লাইন মানে ভুল করে দিইনি রে, ইচ্ছা করে, এটাকে ইকুইভ্যালেন্ট লাইন বলা হয়। ঠিক আছে, দিস ইজ কল্ড ইকুইভ্যালেন্ট লাইন। তো অ্যাকচুয়ালি জিনিসগুলো সেম নয়, বাট তারা একই মানে জিনিসের মতো কাজ করে থাকে। যেমন ধর এরকম ভাবে বলে রেখে দেখি, আচ্ছা স্যার ওই এক্সাম্পলটা খুব একটা হবে না, মানে তোর টিচার আর আমি, মানে তুই তুই একজনের কাছে ধরো অফলাইন পড়ছিস আর আমার কাছে ধরো অনলাইন এরকম ভাবে পড়ে রেখে দিয়েছিস, তো তিনিও টিচার আমিও টিচার, তিনিও তোকে শেখাচ্ছেন আমিও তোকে শেখাচ্ছি, তো আমরা দুজনে ইকুইভ্যালেন্টের কাছাকাছি হতে পারি এরকম ভাবে, বাট উই উইল নট বি ইকুয়াল। ঠিক আছে, মানে কিছু একটু হয়ে যাবে ডাইরেক্টলি, মানে পুরোটাই এক প্রকার দেখতে গেলে আমরা ইকুয়াল ইকুয়াল। ঠিক আছে, মানে ওই একটা মিন করে বেড়াচ্ছে না, সেম সেম বাট ডিফারেন্ট ডিফারেন্ট, অনেকটা সেরকম টাইপের। তো দিস ইজ নোন অ্যাজ ইকুইভ্যালেন্ট সাইন। ওকে, আচ্ছা, এইবার এবার আমাকে বল যে উম, আচ্ছা এইবার একটা কথা বলি, এবার একটু ক্লকে আসা যাক। ঠিক আছে, ক্লকে আসা যাবে বলতে আহ আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা ওভাবে ছেড়ে রেখে দে, এরকম ভাবে মনে রাখবি যে একটা কয়েকটা জিনিস বলে রেখে দিচ্ছি। ঠিক আছে, আহ, কি বলে স্টার্ট করে রেখে দেওয়া যায়, ইম্পর্টেন্ট পয়েন্টস বলে স্টার্ট করছি, ইম্পর্ট্যান্ট পয়েন্টস বলেই স্টার্ট করছি। ইম্পর্টেন্ট পয়েন্টস মনে রাখবি যে 1 ডিগ্রি সেটা ইকুইভ্যালেন্ট হয় কত, বা ইকুয়াল হয় কত, 60 মিনিটসে। তুই বলবি তাহলে আমি কি পরীক্ষার সময় ইকুইভ্যালেন্ট সাইনটা লিখবো, না ইকুয়াল সাইনই লিখবি? তো আমাদের ক্ষেত্রে এখন ইকুয়াল আর ইকুইভ্যালেন্ট সেমই জিনিস এরকম ভাবে। তোরা জানিস যে 1 মিনিট ইকুয়ালস টু কত হবে, 1 মিনিট ইকুয়ালস টু 60 সেকেন্ডস, তাই তো? তো যেমন ধর ঠিক সেরকম ভাবে বলা হয়ে থাকে যে এবার এই যে 60 মিনিটসটা আছে না, 60 মিনিটসকে আমরা এরকম একটা ড্যাশ দিয়ে লিখবো, আর 60 সেকেন্ডসকে আমরা কিভাবে লিখবো, এরম ভাবে লিখবো। ক্লিয়ার হয়েছে? যদি একটা সিঙ্গেল ওপরে এরম ভাবে ড্যাশ দিই তার মানে সেটা মিনিটকে রিপ্রেজেন্ট করে, আর যদি ডবল ড্যাশ দিই তাহলে সেটা কাকে রিপ্রেজেন্ট করবে,
সেকেন্ডকে রিপ্রেজেন্ট করবে। বলবে কি হচ্ছে স্যার, কিছু বুঝতে পারছি না, এরকম বলবো। পরে আসছি, না এক্ষুনি কিছু করিস না, পরে আসছি। এবার কয়েকটা অ্যাঙ্গেলের নোটেশন দেখে রেখে থাক, যে নোটেশন এই এই জিনিসটাকে কিন্তু মনে রাখবি, হ্যাঁ এই জিনিসটা আমাদের পরে কাজে লাগবে এই জিনিসটা। এবার কয়েকটা অ্যাঙ্গেল নোটেশন দেখে যাও। যেমন ধর আমাকে বলে রেখে দিয়েছে 430 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করতে হবে। তো 430 ডিগ্রি অ্যাঙ্গেল কি করে তৈরি করব? 430 অ্যাঙ্গেল তৈরি করতে গেলে তো একটা, ধর এটা ইনিশিয়াল রে, এটা হচ্ছে আমার ইনিশিয়াল রে। ইনিশিয়াল রে থেকে যদি ফাইনাল রে করতে হয়, তো ফাইনাল রে তো আলটিমেটলি পুরোটাও যদি ঘোরে তাহলে তো 360 ডিগ্রি কভারেজ করছে। এখানে তো চেয়েছে আমার 430, তো 430 কি করে করবো? তাহলে ভালোভাবে একটা জিনিস ভাব, 360 কে, এই 430 কে আমরা এরকমভাবে লিখতে পারি, 360 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি লিখতে পারি তো। তার মানে 430 ডিগ্রিকে যদি আমাকে কেউ ড্র করতে বলে, 430 ডিগ্রি কি হবে? তো এই যে আমার টার্মিনাল রেটা আছে, সেটা প্রথম এখান থেকে শুরু তো হবে, পুরোটা ঘুরে আসবে, পুরোটা ঘুরে 360 কমপ্লিট করলো, আর যাবে এতটা। ধর এটাই হচ্ছে আমার সেই 70 ডিগ্রি। তার মানে কিরম ঘুরেছে, আমি যদি অ্যাঙ্গেলটাকে আঁকতে চাই যে কেমন ভাবে ঘুরেছে, পুরোটা ঘুরে এসে আবার এই এতটা গেছে, তো তবে গিয়ে হচ্ছে আমার 430 ডিগ্রি। বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস নাকি না? তো ঠিক তেমনি ধর আমাকে 270 ডিগ্রি আঁকতে বলেছে। 270 ডিগ্রি আঁকতে বললে কি করব? এখান থেকে এটা ছিল আমার ইনিশিয়াল রে, ফাইনাল রেও এই টার্মিনাল রেও এই শুরু হয়ে এই গেল 90, এই গেল 180, অ্যান্ড এই আসলো হচ্ছে আমার 270। ঠিক আছে, তার মানে এই যে অ্যাঙ্গেলটা, ঠিক আছে, দাঁড়া, এই যে অ্যাঙ্গেলটা এটা কত হলো? 270 ডিগ্রি। ওকে, যেহেতু ক্লকওয়াইজ রোটেশন করেছে। এবার কেউ ধর এই অ্যাঙ্গেলটাকে এরম ভাবে বলতে পারে যে -90 ডিগ্রি বলতে পারে, কিন্তু ব্যাপারটা দেখ, আমরা যে ইনিশিয়াল রেটাকে যখন ঘোরাই এইভাবে ঘুরিয়ে এনেছিলাম না, তো সে জন্য আমার এই মেথডটা সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেড হবে। ওকে, আচ্ছা, এইবারে তো বুঝতে পেরে রেখে দিয়েছিস মোটামুটি। এবার আমাকে বলে রেখে দিল -30 ডিগ্রি আঁকতে হবে। তো -30 ডিগ্রি কিভাবে আঁকতে হবে? পরীক্ষা আঁকতে দেবে না তবুও। তো এইখানে এটা ছিল আমার ইনিশিয়াল রে, এবার ফাইনাল রে এই বরাবর আসলো, তারপর ক্লকওয়াইজ রোটেশন করবে, কতটা করবে? 30 ডিগ্রি পর্যন্ত। তো দিস উইল বি আওয়ার -30 ডিগ্রি। তার মানে এখানে এই যে মাইনাস ভেক্টরে তোরা করবি, মাইনাসটা কি ডিনোট করছে বলতো? মাইনাসটা খালি ডিরেকশন ডিনোট করছে, আর কিছু ডিনোট করছে না। -30 ডিগ্রি মানে কি? তার মানে অ্যাঙ্গেল যে ফর্মেশন হয়েছে সেটা ক্লকওয়াইজে ফর্মেশন হয়েছে, আর কিচ্ছু না। যে মাইনাস হয়ে গেল কি করে অ্যাঙ্গেল এরকম ভাবে? তো মাইনাস অ্যাঙ্গেল মানেই হচ্ছে খালি তার ডিরেকশন ডিনোট করা হচ্ছে যে অ্যাঙ্গেলটা ক্লকওয়াইজ তৈরি হয়েছে, আর পজিটিভ থাকা মানেই অ্যাঙ্গেল হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ তৈরি হয়েছে। ওকে, ক্লিয়ার এই পর্যন্ত? এইবার এইবার হচ্ছে রেডিয়ানের যে ব্যাপারটা, এখানটা আরেকটা পেজ অ্যাড করি দাঁড়া। রেডিয়ানের ব্যাপারটা তোরা এর আগের ক্লাসেও একটা জিনিস করেছিস, আমরা কিছুক্ষণ আগে যেটা করেছি সেটাকে মনে রাখতে বললাম, সেটা হচ্ছে এই যে জিনিসটা, 2 পাই = 360 ডিগ্রি। ঠিক আছে, তো 2 পাই যদি 360 ডিগ্রি হয়, তাহলে পাই কত হবে রে? পাই হবে 360 ডিগ্রি ডিভাইডেড বাই 2। তার মানে পাই হবে 180 ডিগ্রি। আচ্ছা, অনেকে দেখবি এখানটা একটা কাজ করে, পাই এর মাথায় একটা সি জুড়ে দেয়। ঠিক আছে, তো এই সি মানে ওই সি নয় যেটা তুমি ভাবছো, এই সি মানে আলাদা। ঠিক আছে, জোকস অ্যাপার্ট। তো এই সি মানে কি? এই সি মানে হচ্ছে রেডিয়ানের সিম্বল। ঠিক আছে, এই সি মানে রেডিয়ানের সিম্বল। তো অনেকে এরম ভাবে লেখে যে পাই সি = 180 ডিগ্রি। হ্যাঁ, এই সি মানে অন্য কিছু নয়, মনে রাখবি এই সি, এই সিটা ম্যাথসের সি অ্যাকচুয়ালি। ওকে, যাই হোক, দিস সি ইজ ম্যাথস সি। এবার দেখ, তোরা ছোটবেলায় পড়ে এসেছিস এরকম ভাবে, বা আগে ক্লাসে, ছোটবেলা বলতে খুব ছোটবেলা না, মানে যেমন ধর সাইন 30 ডিগ্রি ভ্যালু কত ছিল? হাফ ছিল, অ্যান্ড এটাকেই তোরা লিখতিস যে sin π/6 = ½ তো এই π/6টা কেন লিখতিস সেটা দেখ। এখন আমার হাসি পাচ্ছে, যাই হোক বাদ দে। sin π/6 মানে কি? সাইন পাই এর জায়গায় আমি লিখতে পারি 180 ডিগ্রি। পাই মানে তো 180 ডিগ্রি, কিছুক্ষণ আগেই করে আসলাম না, এই যে পাই মানে 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি/6 = ½ and that means sin 30 ডিগ্রি = ½ বুঝতে পারছিস? তো কেন আমরা লিখতাম? বিকজ আমাদের তখন ধরা হতো π = 180 ডিগ্রি, এখনো তাই ধরা হয়। এইবার আমাকে একটা কথা বল, এখান থেকে পরের জিনিসটা, ইম্পর্টেন্ট জিনিস যেটা, তো 2 পাই রেডিয়ান ইজ ইকুয়াল টু, বা 2 পাই রেডিয়ান ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি, তাই তো? তাহলে আমাকে বলতো যে 1 রেডিয়ান কত হবে? 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু 360 বাই ডিগ্রি
বাই 2 পাই, হ্যাঁ কি না, তাই তো? তো এটাকে একটু কাটাকুটি যদি করি তাহলে দিস উইল বি 180 ডিগ্রি বাই পাই। ওকে, আবার উল্টো ভাবে 360 ডিগ্রি ইজ ইকুয়াল টু 2 পাই রেডিয়ান, হ্যাঁ কি না? তাহলে 1 ডিগ্রি কত রে? 1 ডিগ্রি ইকুয়াল টু 2 পাই বাই 180 রেডিয়ান, তাই তো? এই 2 পাই বাই 180 কেন রে? 360, 360, তাই তো, হ্যাঁ কি না? তো এটাকে যদি একটু এ করে রেখে দিস তাহলে আমি বলতে পারি যে দিস ইজ পাই বাই 180 রেডিয়ান। অনেকে বলতে পারিস যে এইখানটায় ডিগ্রিটা কোথায় গেল? দেখো অলরেডি তো আমি এখানে ডিগ্রি দিয়ে দিয়েছি, শোন এখানে ডিগ্রি দেওয়ার দরকার নেই। তো এটাকে বলতে পারি পাই বাই 180 রেডিয়ান। তাহলে এখান থেকে আমাদের একটা ইম্পর্টেন্ট রেজাল্ট ফুলফিল হয়, যে সেটা বলা হয় যে 1 রেডিয়ান, রেডিয়ান থেকে যদি আমার ডিগ্রিতে কনভার্ট করতে হয়, তার মানে আমাকে যে অ্যাঙ্গেলটা আছে সেটাকে 180 ডিগ্রি বাই পাই দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আর যদি ডিগ্রি থেকে আমাকে এতে যেতে হয়, রেডিয়ানে যেতে হয়, তাহলে আমার সেটাকে পাই বাই 180 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, এই কেসটা ক্লিয়ার হয়েছে? এটা একটা ইম্পর্টেন্ট রেজাল্ট, যে আমাকে যদি রেডিয়ান থেকে ডিগ্রিতে যেতে হয় তাহলে আমাকে 180 ডিগ্রি বাই পাই দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, অ্যান্ড যদি ডিগ্রি থেকে রেডিয়ানে আসতে হয় তাহলে পাই বাই 180 ডিগ্রি দিয়ে, পাই বাই 180 দিয়ে আমাকে অ্যাকচুয়ালি মাল্টিপ্লাই করতে হবে। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? এইবার এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে থাকে, তো এবার এখান থেকে আসা যাক। দেখ, আমরা কিছুক্ষণ আগে এই যে এই সিম্বলটা কিসের সিম্বল? এটা মিনিটসের সিম্বল, কিছুক্ষণ আগে করেছি। তো বলেছে দেখ, কনভার্ট 40 ডিগ্রি 20 মিনিটস ইন্টু রেডিয়ান মিটার। তো এটাকে সলভ করি, এগুলো এনসিআরটিতে করে দেওয়া আছে, তবুও আমি কেন করাচ্ছি বলতো, যাতে বুঝতে পারিস যে অ্যাকচুয়ালি আমরা যেটা শিখলাম সেটা কি করে অ্যাপ্লাই করা হচ্ছে। তো দেখ, 40 ডিগ্রি 20 মিনিটসকে রেডিয়ানে নিয়ে যাবো। তো 40 ডিগ্রি যদি থাকতো তাহলে একে তো রেডিয়ানে নিয়ে যেতে গেলে খালি পাই বাই 180 দিয়ে মাল্টিপ্লাই করে দিতাম, যেটা অ্যান্সার আসতো সেটা আমার রেডিয়ানে হয়ে যেত। কিন্তু এটা তো খালি 40 ডিগ্রি নেই, এটা আছে কত? 40 ডিগ্রি 20 মিনিট। তো মিনিট থেকে তো রেডিয়ানে যাওয়ার আমি কোনো ফর্মুলা তোদের বলিনি, ডিরাইভ করা যায় না কেন? মিনিট থেকেও রেডিয়ানে যাওয়ার ফর্মুলা ডিরাইভ করা যায়, কিন্তু করতে হবে না। দেখ এটা কি করে করবি। 40 ডিগ্রি 20 মিনিট মানে এরম ভাবে লিখতে পারি, 40 ডিগ্রি প্লাস 20 মিনিট লেখাই যায় তো। 40 ডিগ্রি 20 মিনিট মানে কি, যেমন ধর 2.40 মানে কি, 2 + 40 पैसे না, লেখা যেত তো। ₹2.40 মানে কি, ₹2 + 40 पैसे। ঠিক তেমনি এরকম ভাবে এটা করা যায় যে 40 ডিগ্রি 20 মিনিট মানে হচ্ছে 40 ডিগ্রি প্লাস 20 মিনিট। তো 40 ডিগ্রি তো যেমন আছে তেমন থাকলো। এবার দেখ, আমি কি বলেছিলাম, 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু 60 মিনিটস, তাই তো? তাহলে 1 মিনিট সমান কি হবে? 1/60 ডিগ্রি, তাই তো? তাহলে এটাকে লেখা যায় যে 20 × 1/60 ডিগ্রি। এই যে 20 মিনিটস আছে, 1 মিনিট মানে যদি হচ্ছে 1/60 ডিগ্রি হয়, তাহলে হয়ে যাচ্ছে তো 20 মিনিটস মানে কত হবে? 20 × 1/60, হ্যাঁ কি না? এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে এইটা কত হয়ে গেল? এটা হয়ে গেল 40 ডিগ্রি প্লাস 20 আর 60 কাটাকাটি করলে 1/3 ডিগ্রি, তাই তো? তার মানে এটা হয়ে গেল 143, 120, 121/3 ডিগ্রি। এবার আমরা এটাকে রেডিয়ানে করব। রেডিয়ানে করতে গেলে কি হবে? 121/3 ইন্টু পাই বাই 180 রেডিয়ান, হ্যাঁ কি না? হলো? তো এবার হচ্ছে আমরা এটাকে মাল্টিপ্লাই করব। কত আসছে? কোনো কাটাকুটি যাচ্ছে? কোনো কাটাকুটি যাচ্ছে না। তো এটা হয়ে গেল 121 পাই বাই 540 রেডিয়ান। এটাই আমার অ্যান্সার। বুঝতে পেরেছিস কিভাবে করলাম? তো আমরা যেহেতু ডিগ্রি থেকে ডাইরেক্ট রেডিয়ানে যেতে পারবো, ওই মিনিট থেকে ডাইরেক্ট রেডিয়ানে যেতে পারবো না, তো সবার প্রথম মিনিটকে আমরা ডিগ্রিতে কনভার্ট করলাম এবং তারপরে আমরা রেডিয়ানে গেলাম। ক্লিয়ার? পরেরটা তোর সাথে বলেছে কনভার্ট 6 রেডিয়ানস ইন্টু ডিগ্রি মিটার। দেখ এটার অ্যান্সার করা যাক। 6 রেডিয়ান, তো তো 6 রেডিয়ান, রেডিয়ান্স থেকে ডিগ্রিতে আসতে গেলে কি করতে হয়? 180 ডিগ্রি বাই পাই দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, হ্যাঁ কি না? তাই তো হয়েছে। তো
6 ইন্টু 180 ডিগ্রি। আচ্ছা, পাই এর ভ্যালু কত হবে আমাদের? পাই এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু হয় 22/7। তো এটা হয়ে গেল কি 6 ইন্টু 180 ডিগ্রি ইন্টু 7 ডিভাইডেড বাই 22, তাই তো? আর এটাকেই যদি ক্যালকুলেট করে রেখে দিস তাহলে এটা চলে আসে। আচ্ছা, আমি একটু কাটাকুটি করি দাঁড়া। তো এটাকে কাটাকুটি করলে এটাকে 3 অ্যান্ড দিস ইজ 11। তো 180 আর 3 7 21 করে দেখতো, 180 360। তো এটা আসলো 8073, 3780 ডিভাইড বাই 11 ডিগ্রি, তাই তো? এটা হলো। এবার এটাকে যদি ডিভিশন করি, 378 কে 11 দিয়ে, 3780 কে 11 দিয়ে যদি ডিভিশন করি, 311 33 48, 411 44 40, তো 311 33 7। তার মানে এটা কত হলো? 343 অ্যান্ড 7/11 ডিগ্রি। তাহলে এটা কিরকম ভাবে লেখা যায়? 343 ডিগ্রি প্লাস 7/11 ডিগ্রি। বুঝতে পারছিস কি করছি? তো এই 343 ডিগ্রি যেমন আছে তেমন থাকলো। এই 7/11 কে 60 মিনিটস দিয়ে করে রেখে দিচ্ছি, কারণ ডিগ্রি মানে তো অত মিনিটস হবে। তো 343 ডিগ্রি প্লাস এটা হয়ে গেল তো 420/11 মিনিট। আবার 420-কে 11 দিয়ে ভাগ কর। তো 3 11 33, 90, 8 11 88, তো 2 পড়ে থাকলো। তার মানে এটা হয়ে গেল 343 ডিগ্রি প্লাস 38 মিনিট প্লাস 2/11 মিনিট, তাই তো? এই যে 38 মিনিট আর 2/11 মিনিট। এইবার দেখ, তো এটাকে একসাথে লিখছি এবারে। দিস ইজ 343 ডিগ্রি 38 মিনিট। এবার ওইটাকে সেকেন্ডে নিয়ে যাবো। সেকেন্ডে নিয়ে গেলে কি করতে হবে? মিনিট থেকে সেকেন্ডে যেতে গেলে 60 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। আর সেকেন্ডের সিম্বলে হচ্ছে দুটো সাইন, এই যে দুটো ড্যাশ এরকম ভাবে। তো এবার এটাকে যদি করি, 60 20 হচ্ছে 62 120, তাকে যদি 11 দিয়ে করি, তো 11 1 যা 11, 10, সেখানে একটা জিরো বসে যাবে। তার মানে এটা ফাইনালি তোর কত চলে আসছে? তো 343 ডিগ্রি 38 মিনিট 10 সেকেন্ড, আর মানে 10/11 আওয়ার সেকেন্ড, এরকম ভাবে প্লাস দিয়ে বলতে গেলে। এবার আর তো সেকেন্ডের পরে তো আর কিছু যাওয়া যায় না। 10/11 ভ্যালুটা কত আসছে দেখ, 10/11 ভ্যালু মোস্ট প্রবাবলি ওই 0.9 কাছাকাছি সামথিং চলে আসছে এরকম ভাবে। তো এইটাকেই যদি ফাইনালি এরকম ভাবে লিখি, তো এটা হলো 343 ডিগ্রি 38 মিনিট 10.9 সেকেন্ড। বুঝতে পেরেছিস কিভাবে করলাম? ইজি ছিল, খুব একটা বেশি হার্ড কিছু ছিল না। তুই বলবি দাদা তোমার কাছে ইজি ছিল, আমাদের কাছে তো বেশ হার্ড, প্র্যাকটিস করবি হয়ে যাবে। কিছুই না, ওরে সব প্র্যাকটিসে চলে আসে। আমি আজকে যে পজিশনে আছি সেখানে আমার ক্ষেত্রে ইজি মনে হতে পারে, তোদের ক্ষেত্রে ইজি হবে না, বাট দেখবি প্র্যাকটিস করবি, তারপরে প্র্যাকটিস করে আসার পরে দেখবি তোদের কাছে ইজি হয়ে গেছে। তো খুব একটা বড় সড়ো কিছু ব্যাপার না। পরেরটাতে আসা যাক, দেখ। Find the radius of the circle in which central angle E of 60 degree intercepts an arc of length 37.4 centimeter. তো যারা জানিস না আর্ক কি জিনিস, বা যারা জানিস না সেক্টর কি জিনিস, তাদেরকে আমি একটুখানি ওভারভিউ দিই। চল, সার্কেলকে একটু ওভারভিউ দেওয়া যায়, একটু আগের ক্লাসে ক্লাস প্লাস করা যাক, তাহলে একটু বুঝতে পারবি। ভিডিও একটু লম্বা হবে, তবে দেখবি সুপার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। देख सर्किल ক্ষেত্রে বলে দেবো, सर्कल जी सिलेक्ट हो जाइए। ये देख, रुक रुक रुक, इधर से इसको हाँ, এটা ধর সার্কেল। তো অবভিয়াসলি সার্কেল। সার্কেলের মধ্যে বেসিক টার্মিনোলজি গুলো কি বলছি দেখ। এই যে লাইনটা, এটা সেন্টার তো, দিস ওয়ান ইজ সেন্টার, ধর দিস ওয়ান সেন্টার, দিস ওয়ান সেন্টার অফ দ্য সার্কেল। সেন্টার থেকে সার্কেলের মধ্যে সার্কামফারেন্সের উপরে যে লাইনটা টানা হয় তাকে কি বলা হয়? রেডিয়াস। বলি বাচ্চা বাচ্চা লাগছে, বাট বাচ্চা বাচ্চা না, শোন কাজে লাগে। তো আরেকটা হচ্ছে এইটা। এবার এইখান থেকে রেডিয়াসকে যদি আমি ডবল করে রেখে দিই, যে জিনিসটা তৈরি হয়, দ্যাট ইজ নোন অ্যাজ ডায়ামিটার, তাই তো? নাকি না? এটাকে ডায়ামিটার বলা হয়। এইবার হচ্ছে অ্যাকচুয়াল জিনিস। অ্যাকচুয়াল জিনিস বলতে কিরকম ভাবে, যেমন ধর আমার এইখানটা হচ্ছে সেন্টার, আমার এই অ্যাঙ্গেলটা মাত্র এতটাই ডিফাইন আছে, ঠিক আছে? এবার ভালোভাবে দেখবি, ধর এখানে মাঝখানে অ্যাঙ্গেলটা থিটা আছে, ঠিক আছে? তো আর্ক কাকে বলা হয়? আর্ক বলা হয় হচ্ছে এইটাকে।
এটাকে লেখাও হয় আর্ক ইন্টারসেপ্টেড বাই থিটা, ইন্টারসেপ্টেড বাই থিটা। ঠিক আছে, তো আর্কের একটা ফর্মুলা আছে, পরে আসবো আমরা। এইবার তার আগে শোন, তার আগে সেক্টর কাকে বলে, সেক্টর জিনিসটাকেও শেখা যাবে। সেক্টর কাকে বলে পরে লাগবে, হবে সেক্টরের এরিয়াও লাগে। তো ধর এখানে সেন্টার আছে, এইখানটা এই অ্যাঙ্গেলটা থিটা হয়েছে। তো সেক্টর কাকে বলবো, সেক্টর বলবো হচ্ছে এই যে রিজিয়নটা তৈরি হয়েছে এটাকে বলা হয় সেক্টর ফর্মড বাই অ্যাঙ্গেল থিটা। ঠিক আছে, সেক্টর ফর্মড বাই অ্যাঙ্গেল থিটা মানে গোটাটাকে বলা হয় সেক্টর। আর যদি সার্কামফারেন্সের পার্ট হয়, সার্কামফারেন্সের পার্টটাকে বলা হয় হচ্ছে আমার আর্ক। ঠিক আছে, এবার একটা প্রপার্টি দেখ, আমাকে বল থিটা, ঠিক আছে, থিটা যখন এইখানটা এই কেসটাই করছি আমরা, হ্যাঁ এই কেসটাতে ভালোভাবে দেখবি, এই কেসটাতে করছি। থিটা যদি 2 পাই হয়, ঠিক আছে, ধর রেডিয়াসটা আর, ধর রেডিয়াস আর, তাহলে আমাকে বলতো যে 2 পাই যখন অ্যাঙ্গেল কভার হবে, মানে যখন অ্যাঙ্গেল এইখান থেকে 2 পাই মানে কি 360 ডিগ্রি, তো অ্যাঙ্গেল এই ঘুরতে ঘুরতে যখন এখানে চলে আসবে তখন কতটা ডিস্টেন্স কভার করবে, কতটা এই সার্কামফারেন্স কভার করবে, তুই বলি ফুল। আবার বলে রেখে দিচ্ছি, যখন থিটা 2 পাই হবে, থিটা 2 পাই বলতে ঘুরে এতটা চলে এসছে, তখন কতটা এই সার্কামফারেন্সের কতটা অংশ কভার হলো রে, পুরো সার্কামফারেন্স তো, হ্যাঁ কি না? তার মানে আমি এখন বলতে পারি যে 2 পাই রেডিয়ান ইজ ইকুইভ্যালেন্ট টু 2 পাই আর, তাই তো? তাহলে আমাকে বলতো 1 রেডিয়ান সমান সমান কি হবে, 1 রেডিয়ান হবে, বা ধর 2 পাই এর জায়গায়, আচ্ছা 2 পাই 1 রেডিয়ান এটা করলাম, 2 পাই এই সর্বনাশ করেছি দাঁড়া, 2 পাই 2 পাই আর বাই 2 পাই, তাই তো? এটাকে একটু নিচে নামিয়ে দিচ্ছি দাঁড়া, কাজে আছে আমাদের, প্রচন্ড ইম্পর্টেন্ট এই জায়গাটা, তুই বলবি কি হচ্ছে, বাট কাজে লাগবে। দেখ তাহলে 1 রেডিয়ান সমান সমান কত হলো, 2 পাই 2 পাই কেটে গেলে আর, তাহলে আমাকে বলতো থিটা রেডিয়ান কত হবে, থিটা রেডিয়ান কতটা ডিস্টেন্স কভার করবে, এদিকেও থিটা দিয়ে মাল্টিপ্লাই করেছি, ওদিকেও থিটা দিয়ে মাল্টিপ্লাই করেছি। তো এটাকেই বলা হয় যে আর্ক লেন্থ। ঠিক আছে, আর্ক লেন্থ এস ইজ ইকুয়াল টু আর থিটা। মনে রাখবি এখানে যে থিটাটা থাকে, এই যে থিটাটা আছে, এই থিটাটা কিন্তু রেডিয়ানে আছে, ডিগ্রিতে নয়। ডিগ্রিরও একটা ফর্মুলা আমি বলে রেখে দিচ্ছি, দেখ ডিগ্রির ফর্মুলাটা কি হয়ে যাবে, ডিগ্রির ফর্মুলাটা কিছুই না, থিটা যদি রেডিয়ানে থাকে তাহলে ফর্মুলা হচ্ছে এইটা আমার, থিটা যদি রেডিয়ানে থাকে দেন এটা হচ্ছে আমার আর্ক লেন্থের ফর্মুলা, এস ইকুয়ালস টু আর থিটা। ওকে, আর থিটা যদি ডিগ্রিতে থাকে, ঠিক আছে, ইফ থিটা ইজ ইন ডিগ্রিজ দেন এস ইকুয়ালস টু 2 পাই আর, এস ইকুয়ালস টু থিটা বাই 360 ডিগ্রি ইন্টু 2 পাই আর। এই দুটো ফর্মুলা একটু মনে রাখিস, ঠিক আছে? তো এস বলতে কি, এখানে এস বলতে আর্ক লেন্থ, আর্ক লেন্থ বলতে এই যে লেন্থটা, এটাকে বলা হয় আর্ক লেন্থ। কতটা আর্ক লেন্থ হবে, তো সেটা যদি থিটা যদি রেডিয়ানে থাকে তো দ্যাট ইজ আর থিটা। আমাদের এখানে মোস্ট প্রবাবলি অঙ্ক আর মানে রেডিয়ান দিয়েই করানো হয়েছে, তো মোস্ট যে অঙ্কগুলো আছে সেগুলো রেডিয়ান দিয়েই করানো হয়েছে। তবে মনে রাখবি থিটা যদি ডিগ্রিজে থাকে তাহলে আর্ক লেন্থের যে ফর্মুলাটা হয়ে যায় সেটা হয়ে থিটা বাই 360 ডিগ্রি ইন্টু 2 পাই আর। তো দেখবি বলবি এটা কোথা থেকে আসছে, এই দেখ সেই 2 পাই আর 360 কেটে গেলে কিন্তু আর থিটাই পড়ে থাকবে। তো আমি যেহেতু ডিগ্রিতে আছে তো সেই ডিগ্রিটাকে নিচে 360 দিয়ে করে দিলাম, আর 360 দিয়ে ওপরে হচ্ছে 2 পাই দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, 2 পাই 360 কেটে যাবে। তো মোটামুটি ফর্মুলাটা হয়ে যায় থিটা বাই 360 ইন্টু 2 পাই আর। ঠিক আছে, কেউ যদি বুঝতে না পারিস আমাকে আবার জিজ্ঞাসা করিস, আমি বলে রেখে দেবো। তো এইটাই ছিল মোটামুটি সেক্টরের ব্যাপারে, এক্ষুনি জানতে হবে না। থিটা যদি রেডিয়ানে থাকে, থিটা রেডিয়ানে থাকলে সেক্টর যেটা হয় সেটা হয় হচ্ছে আর স্কোয়ার থিটা। ঠিক আছে, আর থিটা যদি ডিগ্রিসে থাকে, এক্ষুনি এটা লাগবে ওনারে, বুঝতে পারলি? থিটা যদি ডিগ্রিসে থাকে তাহলে এটা হয়ে যাবে থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। ব্যাস, এটা এটা এর দুটো ফর্মুলা হয়, বাট এক্ষুনি আমাদের লাগবে না। এবার নাম এক্সাম্পল 3টাতে চলে আয়। যদি এনসিএফটির একটা বাজে জিনিস কি জানিস, আমরা জানি না আগে করেছিস কিনা এরকম ভাবে, বাস যারা ফার্স্ট টাইম করবি তারা একটু বুঝতে অসুবিধা হতো। এই যে দেখ এখানে বলে রেখে দিই যে সেন্ট্রাল অ্যাঙ্গেল 60 ডিগ্রি ইন্টারসেপ্টস অ্যান আর্ক অফ
তো আর্কের মানেটা অনেকে বুঝতে পারতিস না, সেই কারণে ওটাকে মানে একটু ডিসকাস করলাম। এবার দেখা যাক, দেখ বলেছে ফাইন্ড দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল ইন হুইচ আ সেন্ট্রাল অ্যাঙ্গেল অফ 60 ডিগ্রি ইন্টারসেপ্টস অ্যান আর্ক লেন্থ অফ 37.4। ঠিক আছে, 37.4 সেন্টিমিটার। তো আমরা ডিগ্রি দিয়েও ফর্মুলা শিখেছি, মানে আমাদের ওই ফর্মুলাটা ইউজ করতে হবে, এস ইকুয়ালস টু আর থিটা। কিন্তু বইতে দেখবি এটাকে রেডিয়ানে নিয়ে গেছে। তো সমস্ত স্কুলে এখন রেডিয়ানই শেখানো হচ্ছে, তো আমি রেডিয়ান দিয়েই করাই। রেডিয়ানে কি করে করব? সবার প্রথমে সেন্ট্রাল অ্যাঙ্গেল। সেন্ট্রাল অ্যাঙ্গেল কত? আচ্ছা, প্রবলেমটা বুঝতে পেরেছিস? প্রবলেমটা কি বলেছে? প্রবলেমটা বলেছে যে মাঝখানে তোমার এই একটা আর্ক ফর্ম হয়েছে। ঠিক আছে, যে আর্কের জন্য এই অ্যাঙ্গেলটা যেটা আছে সেটা হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, আর আর্কের যে লেন্থটা, এই যে আর্কের যে এই যে লেন্থটা, দ্যাট ইজ বলেছে আমার 37.4 সেন্টিমিটার। তাহলে আমাকে বলেছে রেডিয়াস কত হবে সেটা বার করো, আর এর ভ্যালু বার করতে হবে। তো সবার প্রথমে বল সেন্ট্রাল অ্যাঙ্গেল ইকুয়ালস টু কত? সেন্ট্রাল অ্যাঙ্গেল 60 ডিগ্রি। রেডিয়ানে নিয়ে যাবো এটাকে। রেডিয়ানে নিয়ে যেতে গেলে কত দিয়ে মাল্টিপ্লাই করবো? পাই বাই 180, বা ডিগ্রিটাকে সরিয়ে দিই, পাই বাই 60 × 1, পাই বাই 180 রেডিয়ান। তার মানে পাই বাই 3 রেডিয়ান্স, তাই তো? তাহলে ফর্মুলা কি বলে? আর্ক লেন্থ is equals to r theta, where r equals to radius, হ্যাঁ কি না? এবার পরপর ভ্যালু বসা। আর্ক লেন্থ কত বলেছে? আর্ক লেন্থ বলেছে 37.4। 37.4, আর এর ভ্যালু আমরা জানি না। আর থিটার ভ্যালু কত এসছে? পাই বাই 3, তাই তো? তো আর কত আসলো? আর আসলো 37.4 ইন্টু 3/পাই। এই যে পাই বাই 3 আছে সেটা এই সাইডে এসে রেসিপ্রোকাল হয়ে যাবে 3/পাই। তো এবার দেখ এটা কত আসছে, পাইটাকে ভালোভাবে লিখি না, অ্যাক্সিডেন্ট হয়েছে বলে মনে হচ্ছে। 3/পাই। ওকে, তো this is r equals to 374/10 into 3/22/7। পাই এর ভ্যালু আমাদের 22/7 নিতে বলেছে, এই যে, তাই তো? তো এবার এটাকে ক্যালকুলেট কর। তাহলে আর কত আসলো? 374/10 ইন্টু 3/22, और इस 7 टा ऊपर उठे गए 7/1 हो। तो भैया जी इसको सिंप्लीफाई कीजिए। इसको अगर आप सिंप्लीफाई करोगे তো আর এর যে অ্যাপ্রক্সিমেটলি ভ্যালুটা আসছে, 1 মিনিট দাঁড়া ক্যালকুলেটারে করি, অনেকটা বকেছি রে, মুখ টুক যন্ত্রণা করছে, দাঁড়া। 374 ইন্টু 3 × 7 মানে 21, আর ডিভাইডেড বাই কত যাবে? ডিভাইডেড বাই 220। ও, সাংঘাতিক ভ্যালু আসছে, মানে একেবারে এক্স্যাক্টলি 35.7। তাহলে রেডিয়াস কত আসলো আমার? দেয়ারফর রেডিয়াস হচ্ছে আমার 35.7 সেন্টিমিটার। ক্লিয়ার? ওকে, পরেরটাতে আসা যাক। পরেরটা কি বলেছে? কটা এক্সাম্পল আছে? একটা, দুটো, তিনটে। এই এক্সারসাইজ 3.1 নেক্সট দিন করাবো, তার মানে আমাদের আর দুটো এক্সাম্পল আছে। ঠিক আছে, 52 মিনিটের ক্লাস হয়ে গেছে, অনেকটা ক্লাস করিয়েছি। দেখ দেখ, আর একটুখানি বাকি আছে, 8 মিনিটে, 5 থেকে 8 মিনিটের মধ্যে হয়ে যাবে। বলেছে দ্য মিনিট হ্যান্ড অফ এ ওয়াচ ইজ 1.5 সেন্টিমিটার লং, হাউ ফার ডাজ ইট টিপ মুভ ইন 40 মিনিটস? বাবা, গুড কোশ্চেন। দেখ, বল, ধর এখানটায় ঘড়িটা আছে, এখান থেকে মিনিট হ্যান্ড এইভাবে ছিল, বা ওটার করে। ঠিক আছে, আচ্ছা এইভাবে না করবো, অন্য একটা দিয়ে করি, দাঁড়া। ধর 12টার ঘরে এরম ভাবে ছিল, এবারটা এরম ভাবে ঘুরতে শুরু করেছে, ঘুরতে 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 যখন 60 মিনিটস কভার করবে, 60 মিনিটসে কতটা ডিস্টেন্স কভার করলো বলতো? ডিগ্রিতে বলবি। 60 মিনিটসে কতটা কভার করলো? 60 মিনিটসে 360 ডিগ্রি কভার করলো, তাই তো? তাহলে এটা বলতে পারি তো, দেখ যেটা লিখছি, ইন 60 মিনিট the minute hand covers the minute hand covers 2π রেডিয়ান। 360 জায়গায় খালি বলে রেখে দিচ্ছে 2π রেডিয়ান। তাহলে আমাকে বল 40 মিনিটসে কতটা করবে? দেয়ার ফোর ইন 40 মিনিট, দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যান্ড রাইটিংটা 12টা হয়ে যাচ্ছে রে। ইন 40 মিনিট দ্য মিনিট হ্যান্ড কভার্স, কতটা হবে রে? 2π রেডিয়ান করছো তুমি 60 মিনিটসে, 40তে কত করবে? 2π/60 × 40।
রেডিয়ান। ক্যালকুলেট কর ভাই। তো উপরে নিচে যদি কাটাকুটি করি, তো দিস ইজ 22 যা 23 যা, তার মানে আলটিমেটলি হয়ে গেল কত? अल्टीमेटली हो गया 4 पाई बाई 3 रेडियन। हाँ কি না? 4 পাই বাই 3 রেডিয়ান 40 মিনিটসে কমপ্লিট করছে। এবার বলে রেখে দিয়েছে দেখ মিনিট হ্যান্ডের যে লেন্থটা আছে, ঠিক আছে, তো লেন্থ মানে কি এখানে আমরা রেডিয়াস হিসেবে কাজ করছে, আর সেটা কত বলেছে? 1.5 সেন্টিমিটার। তাহলে বলেছে হাউ ফার ডাজ ইট টিপ, বলতে এই টিপটা কতটা ডিস্টেন্স কভার করছে 40 মিনিটসে। 40 মিনিটস, এটা তো ধর আধ ঘন্টা হলো, এই এতটা 40 মিনিটসে কতটা টিপ কভার করছে এইটা। তার মানে কি বার করতে হবে? আর্ক লেন্থ বার করতে হবে, তো করবো আমরা আর্ক লেন্থ। therefore arc length is equals to r theta। r এর ভ্যালু কত ভাই? r এর ভ্যালু তো 1.5, আর থিটার ভ্যালু কত পেয়েছি আমরা? 4 পাই বাই 3। তো 1.5 মানে কি 3/2, 4/3। পাই এর ভ্যালু কত নিতে বলেছে? পাই এর ভ্যালু আমাদের নিতে বলেছে 3.14। তো নাও 3.14 ক্যালকুলেট করো কত আসছে। তো আর্ক লেন্থ যদি ক্যালকুলেট করে রেখে দেখো, এটা হচ্ছে 3/2 4/3 ইন্টু, ক্যালকুলেটর করছি ভাই আমি, তো এটা হচ্ছে 6.28, 6.28 সেন্টিমিটার। ওকে, এখান থেকেও সেন্টিমিটার লেখাটা উচিত ছিল অ্যাকচুয়ালি, দিস ওয়াজ শুড বি অলসো ইন সেন্টিমিটার। তো ওই, তো কতটা ডিস্টেন্স কভার করছে মিনিট টিপটা 40 মিনিটসে? 40 মিনিটসে যে ডিস্টেন্সটা কভার করছে দ্যাট ইজ 6.28 সেন্টিমিটার। ক্লিয়ার? যে বেটা এই যে পজিশনে আছে এখান থেকে 40 মিনিটস তা না, এইখান থেকে 30 মিনিটস বলতে কতটা কভার করবে? এই এখানটা এসে 30 মিনিটস, আরো 10 মিনিটস গেলে এই যে ডিস্টেন্সটা কভার করছে এই ডিস্টেন্সটা কত? তো সেটা তো আর্ক লেন্থ। আর্ক লেন্থ কতবার হলো আমাদের? এস 8 থিটা, তার মানে 6.28 সেন্টিমিটার। বুঝতে পারছস? পরেরটাতে দেখ, ক্লাস কেমন লাগছে রে? আর 4 মিনিটের মধ্যে পুরোটা হয়ে যাবে। ক্লাস কেমন লাগছে সেটা বল। ট্রিগোনোমেট্রি একটু ইজি করতে পেরেছি? দেখ ভাই, আমি মানে আমার অফলাইন স্টুডেন্ট যারা ক্লাসটা করছে, ভাই বা বোন এরকম ভাবে একটু রেস্ট নিচ্ছে, গলাটা যারা করছে সে বলতে বলতেই হয়ে যাবে। তো বলছে আমার ভাই বোন যারা, মানে আমার ক্ষেত্রে ভাই বা বোন যারাই বলিস না কেন, যারাই ক্লাসটা করছিস না কেন, আমার কাছে যারা অফলাইনে পড়ে, তো তাদের ক্ষেত্রে আমি সব আলোচনা করতে পারি যে দেখ কেমন ভাবে ক্লাস লাগছে কি না লাগছে, তারা ফিডব্যাক দেয়। বাট আমি জানি যে বহু স্টুডেন্ট এরকম ভাবে আছিস না যারা ক্লাসটাকে করছিস, আমি তাদের কোনোদিন দেখিও নি। তো তোদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, তোরা প্লিজ আমাকে একটুখানি ফিডব্যাকটা দিস, যে যদি এইটুকুনিও বলে রেখে দিস দাদা তোমার ক্লাসটা ভালো লেগে রেখে দিচ্ছে, মানে আমার ক্ষেত্রে ওটা যে কত বড় ফিউল হিসেবে কাজ করবে না, মানে মানে বলে না যে রকেট চলতে গেলে ফিউল লাগে এরকম ভাবে, তো ঠিক সেরকম ভাবে আমার কাছে ওটা ফিউল হিসেবে কাজ করে রেখে দেবে। মানে ওই রেসপন্সগুলো যদি না পাই না, তাহলে কাজ করার কোনো মোটিভেশন ফ্যাক্টর যেটা থাকে সেটা হয় না এরকম ভাবে। যদিও আমি, মানে তোরা কমেন্ট না করলেও আমি এই সিরিজটাকে চালাবো এরকম ভাবে, বাট যবেই দেখিস না কেন, যে জবে দেখিস না কেন, সে আমাকে একটুখানি ফিডব্যাক জানাস যে দাদা এই ক্লাসটা আমার আজকে এরকম লেগেছে বলে। ওকে, তোদের ফিডব্যাকটাই আমার কাছে মানে সেই এনার্জি ড্রিঙ্কের মতো। ওকে, তো যাই হোক, এবার লাস্ট অঙ্ক আমাদের বলেছে দেখ, ইফ দি আর্কস অফ সেম লেন্থ অফ টু সার্কেল subtend angle 65 degree and 110 degree at the center, find the ratio of their radii। ঠিক আছে, আগে সিচুয়েশনটা বোঝ। দুখানা সার্কেল রয়েছে, একটা ধর ছোট, একটা ধর বড় সার্কেল, এরকম ভাবে রয়েছে। তো দুজনেই কিছু না কিছু একটা আর্ক কভার করেছে। ঠিক আছে, একজনের অ্যাঙ্গেল কত? একজনের বলেছে মাঝখানে 65 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, আরেকজন বাটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে? এটা একটু ছোট হয়ে গেছে, দাঁড়া। আরেকজন ধর 110 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। বাট এই যে জিনিসটা, এই যে আর্কটা যারা তারা ফর্ম করেছে, ইহা এস, এটাও এস, তার মানে আর্কটা সেম করেছে। তো ধর এর রেডিয়াসটাকে আমি R1 ধরলাম, এর রেডিয়াসটাকে আমি R2 ধরলাম, তাহলে আমাদের বার করতে হবে যে এই R1:R2টা কত হবে সেটা বার করতে হবে। তো সবার প্রথমে আমি কাজ করি কি, যে আমি, হ্যাঁ, এর ক্ষেত্রে এস কত বার করি? ফর ফার্স্ট সার্কেল, ফর ফার্স্ট সার্কেল, ঠিক আছে, এস কত হচ্ছে রে? R1 × থিটা। থিটা বলতে কি, থিটা তো রেডিয়ানে হতে হবে, আর রেডিয়ানে হতে গেলে কি করতে হবে? 65 গুণ
পাই বাই 180 রেডিয়ানে নিয়ে গেলাম একেবারে, পাই বাই 180 ফেলে রেখে দেয়, এরকম ভাবে কিছু করতে হবে না। ফর সেকেন্ড সার্কেল, ফর সেকেন্ড সার্কেল এস কত হবে, 8 ইন্টু থিটা, থিটা বলতে কত, 110 গুণ পাই বাই 180। ক্লিয়ার? এবার আমাকে বল, ইধারও এস ইধারও এস, তাহলে এটা লিখতে পারি R1 ইন্টু 65 ইন্টু পাই বাই 180 ইজ ইকুয়ালস টু R2 ইন্টু 110 ইন্টু পাই বাই 180 লেখা যায়। যেহেতু এইটা আর এইটা সেম, তাহলে আমি এস এস এর জায়গায় লিখছি R1, আর এইটা সেম বলে দিয়েছে, এটা সেম বলে লিখে রেখে দিয়েছি। বুঝতে পেরেছিস? এবার কেন তখন কাটাকাটি করতে বারণ করেছিলাম দেখ, এই যে পাই বাই 180 এদিকে পাই বাই 180 ডাইরেক্ট কেটে গেল, তার মানে এখান থেকে আমরা লিখতে পারি 65 R1 ইজ ইকুয়াল টু 110 R2। তো এখান থেকে R1 বাই R2 কত হলো, 110 বাই 65। ক্যালকুলেট কর দেখি, এটাকে 5 দিয়ে কাটলে 22, এটাকে 5 দিয়ে কাটলে 13, আর যাচ্ছে না। তো R1 টু R2 কত হলো, 22:13। দ্যাটস ইট, হয়ে গেল। 1 ঘন্টা ক্লাস হয়ে গেছে ভাই, অনেকটা ক্লাস করে নিয়েছি আজকে। নেক্সট দিন করবো কি, নেক্সট দিন এক্সারসাইজ 3.1টাকে সলভ করবো। বারবার বলে রেখে দিচ্ছি যে ক্লাসটাকে কেমন লাগলো আমাকে জানাস, অবশ্যই ফিডব্যাকটা শেয়ার করে রেখে দিস। আমি এখানে লিখেও দিচ্ছি, প্লিজ শেয়ার ইউর ফিডব্যাক, প্লিজ। ঠিক আছে? ফিডব্যাকটা অবশ্যই শেয়ার করিস ভাই, ওটাই আমাকে ইয়ে করে রেখে দেবে। অ্যান্ড যে পিডিএফটা আছে, পিডিএফ ওটা কোথায় পাবি, যে এই যে এত কিছু সলভ করলাম, পিডিএফ কোথায় পাবি, পিডিএফ হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবি। লিঙ্ক কোথায় আছে, লিঙ্ক কিন্তু আমাদের দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। ঠিক আছে? ডেসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে? আর হেল্প, ঠিক আছে, তো হেল্প কোথায় পাবি, সেই টিজি মানে টেলিগ্রামের যে ডিসকাশন গ্রুপ রয়েছে, টেলিগ্রামের ডিসকাশন গ্রুপ বা এই কমেন্ট বক্সে এসে আমাকে জিজ্ঞাসা করতে পারিস যে কিভাবে কি করতে পারি যদি হেল্প লাগে, তো এরকম ভাবে তারও লিঙ্ক কোথায় আছে, তারও লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওকে? আর বারবার বলছি ভাই, একটুখানি প্লিজ মনে করে একটুখানি তুই এটা করিস যে ফিডব্যাকটাকে শেয়ার করে রেখে দিস ভাই, বা বোন যেই দেখিস না কেন ক্লাসটা, ফিডব্যাকটাকে অবশ্যই শেয়ার করে রেখে দিস। অ্যান্ড পারলে বন্ধুদের কাছ সঙ্গেও শেয়ার করতে পারিস ভিডিওটা, যেমনটা বাধ্যবিটা করতে হয় যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে সাবস্ক্রাইব, বন্ধুদের সঙ্গে শেয়ার করে রেখে দিলে তাতে একটু মোটিভেশন ফ্যাক্টর আমারও কাজ করে রেখে থাকে, যে আমার মনে হয় যে হ্যাঁ আমি ঠিকঠাক পড়াতে পারছি বলে। ওকে? তো চল নেক্সট দিন দেখা হচ্ছে। নেক্সট দিন কবে, আজকের এটা আমি শুট করছি হচ্ছে বুধবার রাত্রিবেলাতে, মানে অলরেডি 12টা বেজে গেছে, তার মানে ইটস থার্সডে অ্যাকচুয়ালি। তো নেক্সট যে ক্লাস আপলোড হবে সেটা হচ্ছে স্যাটারডে রাত্রিবেলাতে, মানে সানডে ফার্স্ট আওয়ারে। ফার্স্ট আওয়ার বলতে মানে আরে ওই আর কি, মানে স্যাটারডে রাত 12টার পরে। তো সেদিন সানডে পড়ে আছে, তোরা সানডে সকালবেলা উঠে ক্লাসটাকে দেখে নিতে পারবি, এবং এটা রেগুলার বেসিসেই করবো। ওকে? তো টিল দেন, গুড বাই, পড়তে থাক। আর যেটা বললাম যে হাল ছেড়ে দিস না ভাই, কোনোভাবেই হাল ছেড়ে রেখে দিস না। আহ, লেগে থাক, দেখবি আস্তে আস্তে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আর যদি কোনো প্রবলেম হয় আমাকে জিজ্ঞাসা করিস। অ্যান্ড টিল দেন, মানে টিল দেন, টিল দেন বলে কি বলবো আমি এখনো কিছু বলতে পারছি না, খালি ওইটুকুই যে নিজের ওপর বিশ্বাস রাখি যে সবটাই হবে এরকম ভাবে। তো আজকে আমি এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত বলতে গেলে এরকম ভাবে। তো চল নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ওকে? বাই অ্যান্ড গুড নাইট। যদি কেউ রাত্রে দেখে থাকিস তো, আমি রাত্রেই শুট করছি। এখন কটা বাজে দেখবি, 12টা 56 বাজে, মানে রাত 1টার কাছাকাছি। তো পরের দিন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।